ওকে, সো চলো তাহলে আমরা শুরু করি। আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম উপাংশ রিলেটেড জিনিসপত্র, উপাংশ রিলেটেড কনসেপ্টগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। লম্ব উপাংশে ভেক্টরের বিভাজন, এটা জাস্ট একটু রিক্যাপ করব যে আগের দিন কি পড়েছিলাম। দেখো, আমরা দেখেছিলাম যে আগের দিনে আমরা দেখেছিলাম যে মনে করো আমাদের কাছে এইরকম একটা ভেক্টর আছে। আমরা চাই যে এই ভেক্টরটাকে দুইটা লম্ব উপাংশে ভাগ করতে, দুইটা লম্ব উপাংশে ভাগ করতে। তো মনে করো এই দিকে একটা উপাংশে আমি ভাগ করব এবং এই দিকে একটা উপাংশে ভাগ করব, মানে দুইটা লম্ব উপাংশে ভাগ করতে চাই। এখন এই জিনিসগুলা কি ছিল দেখো, যে মনে করো এইটা হচ্ছে আমাদের একটা ভেক্টর পি ভেক্টর, এইটা একটা পি ভেক্টর, এবং আমরা মনে করলাম এই পি ভেক্টরটাকে থিটা ডিগ্রি কোণে আমরা একটা উপাংশে ভাগ করব, থিটা ডিগ্রি কোণে আমরা একটা উপাংশে ভাগ করব। তাহলে এই উপাংশের মানটা কত হবে? এই উপাংশের মানটা কত হবে মনে আছে? যার সাথে কোণ থাকে সেই উপাংশটা হয় কজ, এইটা ছিল হচ্ছে আমাদের পি কস থিটার উপাংশ। আর যার সাথে কোণ থাকে না সেই উপাংশটা কি থাকে? পি সাইন থিটা। জাস্ট একটু মনে করানোর জন্য এটা আরেকবার একটু বললাম যে যার সাথে কোণ থাকে সেটা হচ্ছে কস থিটা, যার সাথে কোণ থাকে না এটা হচ্ছে সাইন থিটা। যেমন মনে করো আমরা যদি এখন চাই যে এই ভেক্টরটাকে দুইটা উপাংশে ভাগ করব, কিন্তু আমরা এই কোণটা দেওয়া আছে থিটা, তাহলে এটা যদি আমাদের পি ভেক্টর হয় তাহলে এদিক বরাবর উপাংশের মানটা কত হবে? উপাংশের মানটা কত হবে? যেদিক বরাবর কোণ থাকবে সেটা হবে কজ, পি কস থিটা, এবং এই দিকটা কি হবে? পি সাইন থিটা, পি কস থিটা, পি সাইন থিটা। তাহলে দেখো যার সাথে কোণ আছে সেই দিক বরাবর উপাংশটার মান হয় পি কস থিটা, এবং এই পি কস থিটার সাথে 90 ডিগ্রি কোণে যেই উপাংশটা থাকে সেটার মান হয় পি সাইন থিটা। সবাই একটু ওয়াই লিখে জানায় দাও তো এটা কি বুঝছো কিনা, একটু ওয়াই লিখে জানায় দাও এটা বুঝছো কিনা, ইয়েস কিনা। এই দুইটা জিনিস আগের ক্লাসে বুঝাইছি, সো এটা জাস্ট একটু রিমাইন্ডার দেওয়া, একবার রিকল করায় দেওয়া। এটা তাহলে আমরা সবাই কিন্তু পারি এবং জানি, এটা নিয়ে কারোর কোনো কনফিউশন নাই, তাই তো? এইবার আমরা আসলে দেখব এই যে উপাংশ জিনিসটা আমরা শিখছি এইটার আসলে অ্যাপ্লিকেশনগুলো কোথায়, এগুলা আসলে কাজে লাগালে আমরা কিভাবে উপকার পেতে পারি, সেই জিনিসগুলা নিয়ে আমরা এখন সামনের কয়েকটা এক্সাম্পল দেখব, কিছু উদাহরণ দেখব। যেই উদাহরণগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে একটা ভেক্টরকে ভাঙলে আমরা কিভাবে করে খুব সহজে ঘটনাটাকে ব্যাখ্যা করতে পারি। তাহলে চলো আমরা কিছু এক্সাম্পল আগে একটু দেখে নেই। যেমন হাঁটার সময় কি হয়, তুমি খেয়াল করে দেখবা যখন তুমি হাঁটছো তখন সব সময় তোমার যেই পিছনের পাটা থাকে সেই পিছনের পাটা না তুমি কখনো সোজাভাবে নিয়ে আগাতে পারবা না, পিছনের পাটাকে কিন্তু একটু বাঁকায়ে তারপরে তোমাকে সামনের দিকে যেতে হয়। এখানে পায়ের একটা ছবি দেওয়া আছে, দেখো খেয়াল করে। যখন তুমি এই দিক বরাবর অগ্রসর হবা তখন খেয়াল করে দেখো হাঁটতে গেলেই একটা পা অবশ্যই এরকম বাঁকানো অবস্থায় চলে যেতে হয়, এরকম বাঁকানো অবস্থায় থাকতে হয়। এখন ভাইয়া বাঁকানো অবস্থায় থাকলে কি হয়? ছবিটার দিকে যদি একটু খেয়াল করো, দেখো তুমি যখন বাঁকানো অবস্থায় মাটিটাকে একটা ধাক্কা দিচ্ছ, বাঁকানো অবস্থায় মাটিটাকে যখন একটা ধাক্কা দিচ্ছ তখন প্রতিক্রিয়া বলটা কার উপরে কাজ করবে? তোমার পায়ের উপরে কাজ করবে। ক্রিয়া প্রতিক্রিয়া কি মনে আছে? ক্রিয়া প্রতিক্রিয়া কি ছিল? যখন আমরা কোনো একটা বস্তুর উপরে বল প্রয়োগ করি, মনে করো 10 নিউটনের একটা বল আমরা এই বস্তুটার উপরে প্রয়োগ করলাম, তাহলে এই যে বলটা প্রয়োগ করলাম এটাকে যদি আমি ক্রিয়া বল বলি তাহলে একটা প্রতিক্রিয়া বল কাজ করবে, সমান এবং বিপরীত, সমান এবং বিপরীত একটা প্রতিক্রিয়া বল কাজ করবে। কিন্তু এটা তো আমরা সবাই জানি যে, তার আগে বলে আসি দেখি সবাইকে আসলে জানি কিনা। আচ্ছা বলো তো, যদি কোনো একটা বস্তুর উপরে এই দিক বরাবর 10 নিউটন বল কাজ করছে, বা মনে করো তুমি একটা বস্তুকে দড়ি ধরে এদিকে 10 নিউটন বলে টানছো, তোমার আরেকজন বন্ধু ওই একই বস্তুকে একই সময়ে দড়ি ধরে উল্টা দিকে 10 নিউটন বলে টানছে,
বস্তুটা যদি আগে স্থির অবস্থায় থাকতো তাহলে বলতো এই বস্তুটা কি বল দুইটা প্রয়োগের ফলে গতিশীল হতো না স্থিরই থাকতো? বলতো এই বস্তুটা কি আগের মতন স্থিরই থাকতো নাকি গতিশীল হতো যদি দুই দিকে সমান বল প্রয়োগ করা হয়? স্থির থাকতো, তাই না? কারণ ওর উপরে নেট বল তো শূন্য। যদি এটা 10 নিউটন হয়, এটা 8 নিউটন হয়, তখন কিন্তু দেখা যাবে লব্ধি বলটা ডান দিকে কাজ করছে এবং তখন এই বস্তুটা ডান দিকে চলা শুরু করবে। কিন্তু যেহেতু একদিকে 10 নিউটন বল এবং সমান একটা বল বিপরীত দিকে কাজ করছে, তাহলে টোটাল বল কিন্তু এর উপরে শূন্য প্রযুক্ত হচ্ছে। তাই বস্তু যদি আগে স্থির থাকে তাহলে স্থিরই থাকবে, খুব সহজ, দুই পাশে সমান টানাটানি করলে নড়বে না। এখন আসো ক্রিয়া প্রতিক্রিয়ার বেলাতে। কোনো একটা বস্তুর উপরে আমি যদি একটা বল প্রয়োগ করি, ক্রিয়া বল যদি এটা হয় তাহলে প্রতিক্রিয়া বল কিন্তু সমান এবং বিপরীত। তাহলে মান যদি সমান হয় এবং দিক যদি বিপরীত হয় তাহলে তো এই বস্তুটার উপরে যেহেতু দেখো 10 নিউটন বল সমান এবং বিপরীত দুইটা কাজ করছে, তাহলে তো এই বস্তুটারও কখনোই নড়ার কথা না। কিন্তু আমি যদি এখানে ক্যালকুলেটর হাতে নিয়ে এর উপরে একটা ধাক্কা দেই তাহলে তো এই বস্তুটা ঠিকই নড়ছে। তাহলে কেন নড়ছে? দেখো এই যে বস্তুটা আছে, আগে প্রশ্নটা বোঝার চেষ্টা করো, অনেকগুলা কনফিউশন এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। এখানে যে বস্তুটা আছে এই বস্তুটার উপরে দেখো আমি 10 নিউটন বল প্রয়োগ করলাম। 10 নিউটন বল প্রয়োগ করলে দেখতে পাচ্ছি বস্তুটা কিন্তু নড়ছে, এই ক্যালকুলেটরটা কিন্তু চলা শুরু করছে। কিন্তু আমরা কি জানি ক্রিয়া প্রতিক্রিয়া সমান এবং একে অপরের বিপরীত দিকে কাজ করে। তাহলে আমি যখন এই ক্যালকুলেটরের উপরে 10 নিউটনের একটা বল দিলাম তখন তো একটা বল ক্রিয়া কাজ করছে আর একটা বল প্রতিক্রিয়া কাজ করছে। ক্রিয়া এবং প্রতিক্রিয়া পরস্পর সমান এবং বিপরীত দিকে কাজ করছে। তাহলে কি এই বস্তুটার কখনো নড়ার কথা? নড়ার কথা না। কিন্তু তুমি হয়তো ভাবতে পারো যে ভাই 10 নিউটন দিয়েছেন, কম বল, হয়তো ঘর্ষণের কারণে মুভ করে নেই, আপনি 100 নিউটন দিয়ে দেখেন না নড়ে কিনা। দেখো যদি তুমি এখানে 100 নিউটন বল দাও, এটা যদি ক্রিয়া বল হয় তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া সব সময় সমান এবং বিপরীত দিকে কাজ করে, তখন এটাও তো 100 নিউটন হয়ে যাবে। তাহলে দুইটাই যদি 100 নিউটন হয় তখনও তো এই বস্তুর মুভ করার কথা না। তার মানে যতই বল দাও ততই তো ক্রিয়া প্রতিক্রিয়া সমান একে অপরের বিপরীত দিকে কাজ করে, কখনোই মুভ করার কথা না। তাহলে কেন মুভ করে বলো? কেন মুভ করছে? যখন এই বস্তুটার উপরে আমি একটা বল প্রয়োগ করলাম তখন তো দেখতেছি আরে কি সুন্দর নড়ছে, কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া তো সমান, একে অপরের বিপরীত দিকে কাজ করে। ক্রিয়া প্রতিক্রিয়া সমান 10 10 100 100 একে অপরের বিপরীত দিকে কাজ করে, তাহলে কখনোই তো নড়ার কথা না। তাইলে কেন নড়ে? এই যে ফেসবুকে আরহাম আখিয়ার সবার আগে উত্তরটা দিয়েছো, সেইটা হচ্ছে যে না ঘর্ষণ বলের কারণে না, অর্ণব চক্রবর্তী, মুবাশিরি জান্নাত, বাম দিকে 200 ডানে 100 হবে না, এরকম কিছু না। এইখানে হচ্ছে ওই যে ফেসবুকে যে অ্যান্সারটা দিছো, দাঁড়াও নামটা আরেকবার আমি পড়ি, ও হচ্ছে আরহাম আখিয়ার, ও বলছে ক্রিয়া প্রতিক্রিয়া একই বস্তুর উপরে কাজ করে না। ক্রিয়া প্রতিক্রিয়া সবসময় দুইটা আলাদা বস্তুর উপরে কাজ করে। এটা লিখে নাও খাতায় যে ক্রিয়া প্রতিক্রিয়া ক্রিয়া প্রতিক্রিয়া ক্রিয়া প্রতিক্রিয়া কখনোই কখনোই একই বস্তুর উপর কাজ করে না। ক্রিয়া প্রতিক্রিয়া কখনোই একই বস্তুর উপর কাজ করে না, সব সময় দুইটা ভিন্ন বস্তুর উপর কাজ করে। সব সময় দুটি ভিন্ন বস্তুর উপরে সব সময় দুটি ভিন্ন বস্তুর উপরে কাজ করে। সব সময় দুটি ভিন্ন বস্তুর উপরে কাজ করে। তার মানে কি ভাই? তার মানে হচ্ছে যে ক্রিয়া প্রতিক্রিয়া কখনোই একই বস্তুর উপর কাজ করে না, সব সময় দুইটা ভিন্ন বস্তুর উপরে কাজ করে। তার মানে এই যে 100 নিউটনের যে বলটা আমি দিয়েছিলাম সেই বলটা বস্তুর উপরে প্রয়োগ করার ফলে বস্তুটা চলা শুরু করবে। কিন্তু এই প্রতিক্রিয়া যেই বলটা, এই প্রতিক্রিয়া বলটা কিন্তু কখনোই এই বস্তুটার উপরে কাজ করবে না। প্রতিক্রিয়া বলটা কাজ করে কার উপরে? এইটা কাজ করছে আমার উপরে বা বল প্রয়োগকারীর উপরে।
বল প্রয়োগকারীর উপর, বল যে প্রয়োগ করছে সেই প্রয়োগকারীর উপরে কিন্তু এই বলটা প্রযুক্ত হচ্ছে, আর এই বলটা কিন্তু বস্তুটার উপরে প্রযুক্ত হচ্ছে। তাহলে দুইটা ফোর্স যেহেতু আলাদা আলাদা অবজেক্টের উপরে কাজ করছে, সেই কারণে এখানে কখনোই কিন্তু নেট বল 0 না, নেট বল এখানে 100। কিন্তু এই প্রতিক্রিয়া বলটা বস্তুর উপর কাজ করছে না, এটা কাজ করছে আমার আঙুলের উপরে। আমি যখন এই হাত দিয়ে ক্যালকুলেটরটাকে একটা ধাক্কা দেই, আমি যখন এই আঙুল দিয়ে ক্যালকুলেটরটাকে একটা ধাক্কা দিচ্ছিলাম না, সেই সময় আমি কিন্তু হাতে একটা ব্যথা অনুভব করছি, আমি আমার আঙুলে কিন্তু একটা চাপ অনুভব করছি, একটা মানে একটু দেখো আঙুলটা ভাঁজ হয়ে যায় না যখন ধাক্কা দেই। তাহলে এই যে চাপ খাচ্ছি বা ব্যথা পাচ্ছি, এইটা কি কারণে? কারণ ওই ক্যালকুলেটরটা প্রতিক্রিয়া বলটা আমার আঙুলের উপরে দিচ্ছে বলে আমি এই ব্যথাটা পাচ্ছি, আর আমি ক্যালকুলেটরের উপরে একটা ক্রিয়া বলই শুধুমাত্র প্রয়োগ করছি। তুমি বলতে পারো, কেন ভাইয়া প্রতিক্রিয়া বল যেহেতু এই ক্যালকুলেটরটা দিচ্ছে, তাহলে প্রতিক্রিয়া বল দেওয়ার জন্য কি ওর উপরে কোনো ইফেক্ট পড়বে না? না, সব সময় এই বস্তুর উপরে ইফেক্ট পড়বে যেই বলটা কাজ করবে সেটার জন্য। তাহলে দেখো, যখন আমি এই বস্তুটার উপরে 100 নিউটনের একটা বল দিলাম, এই বল ওর উপরে কাজ করছে, শুধুমাত্র সেটার ইফেক্টই ও অনুভব করবে। কিন্তু যে প্রতিক্রিয়া বলটা আমি পাচ্ছি, সেটার কোনো রকমের ইফেক্ট কিন্তু এর উপরে থাকবে না, অর্থাৎ ওই ফেরত আসা 100 নিউটন বল কিন্তু ওর উপরে প্রযুক্ত হবে না। তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া সব সময় কিন্তু সব সময় দুইটা ভিন্ন বস্তুর উপরে কাজ করে, কখনোই একই বস্তুর উপরে কাজ করে না। যদি একই বস্তুর উপরে কাজ করত তাহলে কিন্তু কোনো বস্তুকেই কখনোই মুভ করানো যেত না, কারণ ক্রিয়া প্রতিক্রিয়া সমান। বুঝতে পেরেছো? বলো, বুঝতে পেরেছো? বলো তো, এই ওয়াই লিখে জানাও, দেখো তো ক্লিয়ার কিনা। ইয়েস, হাউমাউ করে জানাই দাও। ভেরি গুড, ভেরি গুড। তাহলে ভাইয়া এটা খুবই বেসিক একটা কথা, কিন্তু এটা নিয়ে মন খারাপ করো না যে ভাই 9-10 জিনিস এটা এখন নতুন করে শিখলাম। বিষয় হচ্ছে অনেক মানে অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা ভর্তি পরীক্ষা দিতে যাবে, সেই রকম স্টুডেন্টদেরও এইরকম খুব বেসিক প্রশ্নে দেখা যায় কনফিউশন থেকে যায়। একদম ডে 1 থেকে এইগুলা ক্লিয়ার রাখবা, কনসেপ্ট একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হবে সব সময়, যে ভাই আমি যখন একটা বস্তুর উপরে বলটা প্রয়োগ করলাম, ওর উপরে শুধুমাত্রই একটা বলের ইফেক্টই কিন্তু থাকবে। কারণ তুমি দেখবা সামনে যখন নিউটনীয় বলবিদ্যা অধ্যায় আসবে, আরো কমপ্লেক্স অধ্যায়গুলো আসবে, তখন না অনেকেই এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো ক্লিয়ার না থাকার কারণে অনেক কঠিন হয়ে যায় ওর জন্য। বুঝতে পেরেছো? ক্রিয়াবলের জন্যই দায়ী, হ্যাঁ, সবসময় প্রতিক্রিয়া বল এই বস্তুর উপর কাজ করছে, যে দিবে তার উপরে কাজ করছে। তাহলে এখানে খেয়াল করে দেখো, এই যে আমরা যখন এই পা দিয়ে যখন মাটির উপরে একটা ধাক্কা দিলাম, একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, তখন এই যে লাল কালারের যে বলটা না, এইটা শুধুমাত্র কাজ করছে কিন্তু ওই ফ্লোরের উপরে। এই লাল কালারের বলটা শুধুমাত্র কাজ করছে কার উপরে? ওই মেঝের উপরে, ফ্লোরের উপরে কাজ করছে। এই লাল কালারের বলের কোনো ইফেক্ট কিন্তু এই পায়ের উপরে নাই। কিন্তু বলতো, মেঝের উপরে যদি এই পাটা একটা ফোর্স দেয়, তাহলে মেঝে কি আর চুপচাপ বসে থাকবে? সে কি একটা প্রতিক্রিয়া বল দিবে না? তাহলে প্রতিক্রিয়া বলটা কার উপরে কাজ করবে আমাকে বলো তো? প্রতিক্রিয়া বলটা কার উপরে কাজ করবে? এটা যদি ক্রিয়া বল হয় তাহলে প্রতিক্রিয়া বলটা পায়ের উপরে কাজ করবে। ভেরি গুড। তাহলে যদি পায়ের উপরে কাজ করে, তাহলে সেটার ডিরেকশনটা কোন দিকে হবে ভাইয়া? পায়ের উপরে কাজ করলে ক্রিয়া বলের মানের সমান এবং দিকটা হবে বিপরীত। ক্রিয়া বলের যে মান ছিল, মানটা হবে সমান, জাস্ট দিকটা কি হবে? দিকটা হবে বিপরীত, এবং এটা কাজ করবে কোন দিকে? কাজ করবে পায়ের উপরে। পায়ের উপরে কিন্তু এই ফোর্সটা তখন কাজ করবে, এই ফোর্সটা কাজ করবে। এখন পায়ের উপরে কিন্তু এই বলটা কাজ করছে, কিন্তু খেয়াল করে দেখো, পায়ের উপরে যে বলটা কাজ করছে এটা কিন্তু একটু তির্যকভাবে, একটু আঁকাবাঁকা পথে। আমরা এই যে বলটা প্রযুক্ত হলো, এটাকে একটু অ্যানালাইসিস করতে চাই। এই অ্যানালাইসিসটা করার জন্য আমরা কি করব? এই বলটাকে দুইটা উপাংশে ভাগ করব। এই যে বলটা প্রযুক্ত হচ্ছে না,
এই যে পিঙ্ক কালারের যে বলটা প্রযুক্ত হচ্ছে পায়ের ওপরে, এই বলটাকে আমরা একটু কি করব, এই বলটাকে আমরা একটু দুইটা উপাংশে ভাগ করব। একটা উপাংশ থাকবে একদম লম্ব বরাবর, আর আরেকটা উপাংশ থাকবে এই দিক বরাবর। ঠিক আছে? তাহলে আমাকে বলো, যখন এই ফোর্সটা কার উপরে কাজ করছিল? পায়ের উপরে, বা ওই লোকটার উপরে এই ফোর্সটা কাজ করছিল। এই ফোর্সটাকে আমরা একটু অ্যানালাইসিস করার জন্য যে এই ফোর্সটা আমাদের বডির উপরে কাজ করে কেমন ইম্প্যাক্ট রাখছে সেটা বোঝার জন্য আমরা এই বলটাকে দুইটা উপাংশে ভাগ করে ফেলব। যখন দুইটা উপাংশে ভাগ করে ফেলবো তখন কিন্তু এই ফোর্সটা আর থাকবে না। কারণ জিনিসটা খুব সহজ। মনে করো 2 আর 5 দুইটা সংখ্যাকে যোগ করে তুমি 7 লিখছো। তাইলে তুমি হয় কোনো একটা জায়গাতে 2 আর 5কে রাখবা, অথবা তার যোগফল 7কে রাখবা, কিন্তু কখনোই দুইটাকে একসাথে কিন্তু রাখবা না। মনে করো তোমাকে কেউ বলল যে বাজার থেকে 7টা চকলেট নিয়ে আয়, তাহলে 7টা চকলেট বলতে তুমি কিন্তু হয় 2 যোগ 5 বুঝবা, অথবা তুমি 7 বুঝবা, দুইটা একসাথে কিন্তু না। 7কে ভেঙে ফেললে আমরা 2 আর 5 পাই, 2 আর 5কে যোগ করলে আমরা 7 পাই, তাহলে দুইটা একসাথে না। আমরা এখানে ওইটাই করলাম। এই যে ভেক্টরটা আছে, এই ভেক্টরটাকে দুইটা উপাংশে ভাগ করে ফেললাম। তখন কি আর আসলে এটার কোনো অস্তিত্ব থাকবে? থাকবে না। এই ভেক্টরটা দুইটা উপাংশে কিন্তু ভাগ হয়ে গেছে। এই দুইটাকে যোগ করলে আমি এখন এটা পাবো। ঠিক আছে? এই দুইটা ভেক্টরকে যোগ করলে কিন্তু আমি এই ভেক্টরটা পাবো। তো এটা তো বুঝে গেছো যে আসলে এটা এখন নাই। এই ভেক্টরটাকেই ভেঙে আমরা দুইটা উপাংশে ভাগ করছি। এখন খেয়াল করো, যদি আমাদের এই কোণটা ধরো যদি থিটা হয়, এবং এটা যেহেতু রিয়াকশন ফোর্স ছিল, প্রতিক্রিয়া বল ছিল, এই কারণে আমরা এটাকে আর দিয়ে প্রকাশ করছি। এই আরটা কে কাকে দিছে? এই আরটা হচ্ছে মাটি দিছে লোকটাকে, লোকটার উপরে এই বলটা প্রযুক্ত হচ্ছে। আচ্ছা, লোকের উপরে কি লাল বল প্রযুক্ত হচ্ছে? না, মেঝেটার উপরে এই লাল বলটা প্রযুক্ত হচ্ছে, আর এই পিঙ্ক কালারের বলটা কিন্তু লোকটার উপরে কাজ করছে। ভেরি গুড। তাহলে ভাইয়া বলো তো, এই আর যেই ভেক্টরটা ছিল যেটা ওই বস্তুটার উপরে কাজ করছে বা মানুষটার উপরে কাজ করছে, এটার দুইটা উপাংশে যদি ভাগ করি, তাহলে এই দিকের উপাংশটার মান কত হবে? এই দিকের উপাংশটার মান হবে কি আর কস থিটা না? এবং এই দিক বরাবর উপাংশটার মান কত হবে? আর সাইন থিটা হবে না? বলো তো, একটা আর কস থিটা হবে আর একটা আর সাইন থিটা হবে। এখন এই যে আমি এটাকে ভেঙে ফেললাম, ভেঙে লাভটা কি হলো? লাভটা হলো আমি এখান থেকে খুব সুন্দর করে এখন একটা ব্যাখ্যা দিতে পারবো। কি ব্যাখ্যা? ব্যাখ্যাটা হচ্ছে যে দেখো, এই যে ফোর্সটা লোকটার উপরে কাজ করছিল, এই ফোর্সটার একটা উপাংশ তাকে সাহায্য করছে সামনের দিকে এগিয়ে যেতে। দেখো, লোকটা এভাবে হাঁটা মানে কি সে এদিক বরাবর আসবে না? তাহলে এদিক বরাবর আসার জন্যে কাউকে না কাউকে তো পুশ করতে হবে, ধাক্কা দিতে হবে। ওই ধাক্কাটা কিন্তু মেঝে থেকে সে পাচ্ছে, কারণ মেঝের উপরে সে একটা ধাক্কা দিছিল। তাহলে মেঝের উপরে ধাক্কা দিছিল, মেঝে প্রতিক্রিয়া স্বরূপ এই লোকটার উপরে একটা বল প্রয়োগ করলো, এবং এই বলটা প্রয়োগের কারণেই সে সামনের দিকে আগাচ্ছে, এটা ঠিক। কিন্তু অপর দিকে খেয়াল করে দেখো, আমরা এটাকে আরো সুন্দর করে অ্যানালাইজ করার জন্য যেটা বললাম, এই ভেক্টরটাকে তুমি যদি দুইটা উপাংশে ভাগ করো, যে একটা হলো আনুভূমিক দিকে আর একটা উলম্ব দিকে, মানে লম্ব উপাংশে ভাগ করছো। এই লম্ব উপাংশ মানে কি ছিল যেন? লম্ব উপাংশ মানে ছিল যেই উপাংশ দুইটার মধ্যবর্তী কোণ, মানে একটা ভেক্টরকে এমন দুইটা উপাংশে ভাঙবো যাদের মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। এই যে যেমন এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে খেয়াল করো, এই যে ভেক্টরটা, এই ভেক্টরটা একটা এদিকে উপাংশ, একটা এদিকে উপাংশ। আর cos থিটা যে উপাংশটা, সেটা আসলে কি করছে? আর cos থিটা উপাংশটা লোকটাকে সামনে চলতে সাহায্য করছে। সামনে চলতে সাহায্য করছে। সামনে চলতে সাহায্য করছে। ঠিক আছে? আর cos থিটাটা হচ্ছে লোকটাকে কি সামনে চলতে সাহায্য করছে। আচ্ছা, আর sin থিটাটা ভাইয়া কি করছে? এটা তো বুঝলাম না। দেখো কত সুন্দর একটা জিনিস। আর sin থিটাটা আসলে হেল্প করছে লোকটার
আর সাইন থিটা আসলে লোকটির ওজন বহন করছে, লোকটির ওজন বহন করছে। এটার মানে কি ভাই বুঝলাম না, ওজন বহন করা মানে কি? আচ্ছা বলো তো, আমি মনে করো যখন এইরকম একটা সারফেসের উপরে মনে করো আমি দাঁড়ায় আছি, মনে করো আমি হচ্ছে দাঁড়ায় আছি, এই যে এটা হচ্ছে মনে করো আমি দাঁড়ায় আছি এখানে, ঠিক আছে? আরে ঘোরাচ্ছি কেন? তো মনে করো এই যে দাঁড়ায় আছি আমি এখানে, হ্যাঁ। এখন এই যে দাঁড়ায় আছি, এই দাঁড়ায় থাকার ফলে কেন আমি দাঁড়ায় আছি? আমার তো দাঁড়ায় থাকার কথা না। পৃথিবী আমাকে কোন দিকে টানছে? পৃথিবী তো আমাকে এমজি বলে নিচের দিকে টানছে, পৃথিবী আমাকে এমজি বলে নিচের দিকে টানছে। তাইলে ভাই যদি আমাকে কোনো একটা বস্তু নিচের দিকে টানে, তাইলে তো আমার নিচের দিকে পড়ে যাওয়ার কথা। কোনো একটা বস্তু যেহেতু পৃথিবী আমাকে নিচের দিকে টানছে, তাহলে তো এই লোকটার কি হওয়ার কথা? নিচের দিকে পড়ে যাওয়ার কথা না? কিন্তু কেন ও নিচের দিকে পড়ছে না? কেন ও মাটির উপরে স্থির হয়ে আছে? তার কারণ কি বলো তো? তার কারণ কি? তার কারণটা হচ্ছে আমরা যখন মাটির উপরে দাঁড়ায় আছি, মাটি কিন্তু আমাদেরকে একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে, যেই প্রতিক্রিয়া বলটা এই এমজিটার সমান। এই প্রতিক্রিয়া বলটা কে দিচ্ছে? মাটি দিচ্ছে। কার উপরে দিচ্ছে? এই মানুষটার উপরে দিচ্ছে। এবং এই আর এবং এমজি এই দুইটা পরস্পর সমান হওয়ার কারণেই কিন্তু আমরা মাটির উপরে বা মেঝের উপরে দাঁড়ায় থাকতে পারছি, মাটির উপরে বা মেঝের উপরে দাঁড়ায় থাকতে পারছি। দেখো এই দাঁড়ায় থাকার সায়েন্স বুঝছো কিনা? এখন তুমি বলতে পারো যে ভাই মাটি কি কারণে আর প্রতিক্রিয়া বল দিচ্ছে? মাটিটা কি কারণে আর প্রতিক্রিয়া বল দিচ্ছে? মাটির কি খেয়ে দেয়ে কাজ নাই? তাহলে ক্রিয়াবল কোনটা? দেখো ক্রিয়াবলও কিন্তু আছে। ক্রিয়াবলটা কে দিচ্ছে? ক্রিয়াবলটা দিচ্ছে এই লোকটা। কার উপরে দিচ্ছে? এই মেঝেটার উপরে দিচ্ছে। কারণ পৃথিবী যখন ওকে এমজি বলে টানছে, তখন এই লোকটা কি আসলে মেঝেটার উপরে একটা বল প্রয়োগ করছে না এমজির পরিমাণে? আবার শোনো কথাটা, যদি মেঝে না থাকতো, মেঝে নাই, মেঝে নাই, মেঝে নাই, যদি মেঝে না থাকতো, তাহলে কিন্তু জাস্ট এমজি বলটাই এই লোকটার উপরে কাজ করত। এখন যখন মেঝের উপরে লোকটা দাঁড়ায় আছে, তখন এই লোকটা কি মেঝের উপরে একটা বল প্রয়োগ করছে না? এই লোকটা কি মেঝের উপরে একটা বল প্রয়োগ করছে না? তাহলে মেঝে কি আর বসে থাকবে? মেঝেটা কি একটা প্রতিক্রিয়া বল এই লোকটার উপরে দিবে, এই লোকটার উপরে দিবে, এই লোকটার উপরে একটা প্রতিক্রিয়া বল দিবে, ওই প্রতিক্রিয়া বলটাই তো আর। তাহলে এই দুইটা বল পরস্পর সমান হওয়ার কারণেই কিন্তু আমরা কিভাবে দাঁড়ায় আছি? মাটির উপরে সোজাভাবে দাঁড়ায় আছি, আর সমান সমান এমজি বলে আমরা সুন্দর মতন স্থির হয়ে কিন্তু দাঁড়ায় থাকতে পারছি, ঠিক আছে? কারণ দেখো লোকটা যখন মানে পৃথিবী যখন লোকটাকে এমজি বলে নিচে টানছে, তখন লোকটাও কিন্তু মেঝের ওপরে এমজির সমপরিমাণ বলই প্রয়োগ করছে। তাহলে মেঝেটাও লোকটার উপরে প্রতিক্রিয়া বল আর প্রয়োগ করবে। এই সিম্পল এই মেকানিক্সটা, এটাও কিন্তু বহুত মানুষজন বুঝে না। তোমরা কি বুঝতে পেরেছো? বলো তো, বলো বলো বলো, বুঝতে পেরেছো? তাহলে আমরা এইভাবে করে দাঁড়ায় থাকতে পারছি মাটির উপরে, এবং এই প্রতিক্রিয়া বলটাই কিন্তু আমাদের ওজনটা বহন করছে, ওজনটা ক্যারি করছে। তোমাদের কাছে আমার এখন একটা প্রশ্ন, আচ্ছা আমরা যখন লাফ দিতে চাই তখন আমরা কি করি? আমরা লাফ দেওয়ার সময় কি করি? একটা জিনিস খেয়াল করে দেখো তো, লাফ দেওয়ার সময় তুমি দেখবা আমরা মাটিকে একটু বেশি পরিমাণে চাপ না দিয়ে কিন্তু কখনোই উপরের দিকে উঠতে পারি না। মাটিকে একটা চাপ দিয়ে কিন্তু আমাদের উঠতে হয়। তুমি নিজেও এখন পড়ার টেবিল থেকে উঠে একটা লাফ দিয়ে দেখতে পারো, যে তুমি যখন লাফ দিতে চাও তখন কিন্তু এই মেঝের উপরে তোমাকে একটা এক্সট্রা ফোর্স দিয়ে তারপরে লাফ দিতে হয়। কেন? মাটিতে এক্সট্রা একটা বল প্রয়োগ করে তারপরে কিন্তু তোমাকে উঠতে হয়। তাইলে দেখো এটা কি কারণে বলো তো? এইরকম অবস্থায় কি আর এবং এমজি পরস্পর সমান না? বলো তো, আর এবং এমজি এই দুইটা কি পরস্পর একদম সমান না? সমান। এখন খেয়াল করো, পরের সিনারিওতে আসি। যদি তুমি লাফ দিতে চাও তখন কি করতে হচ্ছে জানো? তখন তোমাকে মাটির উপরে একটা এক্সট্রা বল প্রয়োগ করতে হচ্ছে, মাটির উপরে একটা এক্সট্রা এফ বল প্রয়োগ করতে হচ্ছে। তোমাকে কি করতে হচ্ছে খেয়াল করো,
তোমাকে মাটির উপরে একটা এক্সট্রা এফ বল প্রয়োগ করতে হচ্ছে, তাহলে মাটি কি আর বৈশা থাকবে? তুমি মাটিকে টোটাল কত বল দিছো? mg বলও দিছো, আবার এফ বলও দিছো, তাই না? তুমি মাটিকে টোটাল কত বল দিছো? mgও দিছো, এফও দিছো। খেয়াল করো দুইটা mgর মধ্যে কিন্তু পার্থক্য আছে। এই mgটা কার উপরে কাজ করছে? এই mgটা কাজ করছে লোকের উপরে। কে দিচ্ছে? পৃথিবী দিচ্ছে, ঠিক আছে? আর পৃথিবী যখন এই লোকটাকে mg বলে টানছে, তখন কিন্তু এই যে আমাদের ভূমিটা, এই ভূমিটার উপরেও কিন্তু লোকটা চাপ দিচ্ছে, একটা mg বল পরিমাণ একটা বল প্রয়োগ করছে। তাহলে ওই কারণে তো প্রতিক্রিয়া বল আসছিল, গেল। যখন লাফ দেওয়া হচ্ছে তখন এই লোকটা কিন্তু একটা এক্সট্রা এফ পরিমাণ বল এই মাটির উপরে দিল। তাহলে মাটিটাও কি প্রতিক্রিয়া বল হিসাবে এখন শুধু এমজি দিবে, নাকি এমজির সাথে একটা এক্সট্রা এফ ও সে প্রয়োগ করবে? একটা এফ ও সে প্রয়োগ করবে। তাহলে বলো তো আমাদের আর এর মান আগে কত ছিল? আর এর মান আগে ছিল mg এর সমান, তাই না? এই যে আর এর মান আগে ছিল কত? mg এর সমান। যখন তুমি উপরের দিকে একটা এক্সট্রা চাপ দিছো বা একটা বল প্রয়োগ করছো, তখন মাটিটাও এই লোকটার উপরে একটা উপরের দিকে এফ পরিমাণ বল প্রয়োগ করছে। তাহলে দুইটা বল দেখো, উপরে mg আর এফ, আর নিচে কি তোমার উপরে, তাহলে টোটাল কয়টা বল কাজ করছে? দুইটা। একটা হলো উপরের দিকে mg প্লাস এফ, আর আরেকটা নিচের দিকে mg। তাহলে বলো তো দুইটার মধ্যে কোনটা বড়? এইটা বড় না? উপরেরটা বড়। এই কারণেই কিন্তু তুমি উপরের দিকে একটা নেট বল লাভ করো এবং উপরের দিকে লাফ দিতে পারো। বুঝতে পেরেছো? উপরের দিকে কেন লাফ দিতে পারছি এটা কি বুঝতে পারছি? বলো তো উপরের দিকে কেন লাফ দিতে পারলাম? কারণ আমরা নর্মাল অবস্থাতে যখন দাঁড়ায় আছি তখন কিন্তু আমরা মাটির উপরে শুধুমাত্র এমজি বলই প্রয়োগ করছি, কারণ পৃথিবী যেহেতু আমাদেরকে এমজি বলে টানছে, তাই আমরাও মাটির উপরে এমজি পরিমাণ বলই প্রয়োগ করছিলাম। এখন মাটিও আমাদের সুন্দর মতন উপরের দিকে আর পরিমাণ বল প্রয়োগ করছিল, যেটা এমজির মানের সমান। এখন আমরা যখন উপরের দিকে লাফ দিতে চাই তখন নিচের দিকে এক্সট্রা চাপ দিয়ে তারপরে উঠি। তাহলে এই যে এক্সট্রা একটা বল প্রয়োগ করলাম মাটির উপরে ক্রিয়ার বলের পরিমাণটা বেশি বাড়ায় দিলাম, তাহলে মাটিটাও কি করবে? প্রতিক্রিয়া বলের পরিমাণ বেশি দিবে না? কার উপরে দিবে? আমার উপরে দিবে। তাহলে আমার উপরে এখন দুইটা বল কাজ করছে, একটা হলো mg এবং আরেকটা হলো f। এই দুইটা বলের ক্রিয়ার ফলে তুমি এখন দেখো লোকটার উপরে লব্ধি বল কোন দিকে কাজ করছে? লোকটার উপরে mg প্লাস f কাজ করছে উপরের দিকে, আর নিচের দিকে কাজ করছে শুধু mg। তাহলে এই দুইটার ফলে উপরের দিকে লব্ধি একটা এফ বল এই লোকটা পাবে। এখন আমার একটা প্রশ্ন হচ্ছে, ভাই তাহলে উপরের দিকে যদি ও এফ বল পায়, তাহলে এফ বল পেলে তো ওর রকেটের মতন উপরের দিকে চলে যাওয়ার কথা, তাহলে ওই লোকটা কেন আবার নিচের দিকে নেমে আসে বলো তো? যদি উপরের দিকে একটা গ্র্যাভিটির কারণে নেমে আসে, কেন? তাহলে গ্র্যাভিটির কারণে নেমে আসলে আগে যে উপরের দিকে একটা নেট এফ বল ছিল এখন কি আর থাকে না? যখন সে মাটি থেকে উপরের দিকে ওঠা শুরু করলো তখন কি আর এই mg প্লাস এফ বল আর থাকে না? তখন কি আর প্রতিক্রিয়া বল থাকে না? না, প্রতিক্রিয়া বল থাকে না। যখন সে উপরের দিকে লাফ দিছে, মাটি থেকে যখন ওর সংস্পর্শ আলাদা হয়ে গেছে, তখন এই প্রতিক্রিয়া বল দেওয়ার মতন আর কেউ কি আছে ওকে প্রতিক্রিয়া বল দিবে? নাই তো, কারণ ওর সাথে তার কন্ট্যাক্টেই নাই। তাহলে আমাদের যখন মাটি থেকে আলাদা হয়ে গেল তখন তো এই বলটা আর নাই, এটা তো নাই। তখন শুধুমাত্র কি এমজি বলই কাজ করে, এবং এই এমজি বলের প্রভাবেও আবার তখন নিচের দিকে পড়ে আসে। বুঝতে পারছো? তাহলে পুরা মেকানিক্সটা বুঝছো কিনা? পুরা জিনিসটা ক্লিয়ার কিনা একটু বলো। পুরা জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো। ইয়েস, ভেরি গুড, ভেরি গুড। তাহলে আমরা এখান থেকে উপাংশে বিভাজনের একটা কার্যকারিতা শিখলাম, যে উপাংশে বিভাজন করে আসলে কি লাভটা হয়েছে। যে আমরা এখান থেকে অ্যানালাইসিস করছিলাম যে যখন আমরা সামনের দিকে আগাই, যখন আমরা সামনের দিকে হাঁটি, সেই সময়ে আমরা মাটির উপরে একটা বল প্রয়োগ করছি, মাটিও কিন্তু আমাদের উপর একটা বল প্রয়োগ করছে। এই বলটাকে আমরা যদি ভাঙি তাহলে দুইটা উপাংশ পাওয়া যাচ্ছে, একটা হলো এদিক বরাবর উপাংশ এবং আরেকটা হলো এদিক বরাবর উপাংশ, আর কস থিটা এবং আর সাইন থিটা। তাহলে কোন উপাংশটা কি কাজে হেল্প করছে সেইটা আমি স্পেসিফিকলি বলতে পারছি, কারণ উপাংশে ভাগ করে ফেলছি বলে। যখন এরকম দিকে ছিল তখন না আমি আলাদা করতে পারছিলাম না যে কোনটা কোন কাজে লাগছে।
এরকম বলটাকে যখন আমি একবার ভেঙে দুইটা বলে পরিণত করে ফেললাম, লম্ব উপাংশে ভেঙে ফেললাম, তখন আমি সুন্দর মতন আলাদা করতে পারছি যে আচ্ছা এই দিকের যে ধাক্কাটা আছে বা এই ফোর্সের এদিকে যে উপাংশটা আছে সেটা আমাকে সামনে চলতে সাহায্য করছে, আর এদিকে বরাবর যে উপাংশটা আছে সেটা আসলে লোকটার ওজন বহন করছে। এখন তোমরা আমাকে বলো তো দেখি, যদি আমি হাঁটা বাদ দিয়ে দৌড়াতে চাই, হাঁটা বাদ দিয়ে যদি দৌড়াতে চাই, তাহলে কোন উপাংশটা বেশি বৃদ্ধি করা লাগবে বলো তো? আর কস থিটা না আর সাইন থিটা? যদি আমি হাঁটা বাদ দিয়ে এখন দৌড়াতে চাই, কজেরটা বাড়ানো লাগবে। কারণ কি? কারণ যখন দৌড়াবো তখন তো এই দিক বরাবর ফোর্সটা তাহলে আমার বেশি লাগবে। তাহলে এদিক বরাবর ফোর্স বেশি হওয়ার কারণে আমি আগে বলতো যদি এইভাবে করে বলটা প্রয়োগ করতাম মাটির উপরে, তাহলে এখন কিন্তু আমি আরেকটু হেলে গিয়ে বলটা মাটির উপরে প্রয়োগ করব। অর্থাৎ খেয়াল করো, আমি এখন চাই যে এই যে ধাক্কা বলটা আগে দিছিলাম, আগে কোন দিক বরাবর দিছিলাম? আগে ধাক্কা বলটা দিছিলাম এই দিক বরাবর, ঠিক আছে? এখন আমি চাইবো কি জানো? এখন আমি চাইবো যে এই যে ধাক্কা বলটা আছে, এই যে ধাক্কা বলটা আছে সেটাকে আরেকটু এইভাবে করে হেলে দেওয়ার জন্য, আরেকটু এইদিকে দেওয়ার জন্য, যাতে করে আমি আমাদের উপরে যে প্রযুক্ত বল, সে প্রযুক্ত বলটা এইরকম একটা দিকে পাই। এরকম একটা দিকে পেয়ে লাভ কি? খেয়াল করো, এরকম একটা দিকে পেয়ে লাভটা হচ্ছে যখন আমি অ্যাঙ্গেলটাকে একটু বাড়ায় দিলাম আর একটু হেলায় দিলাম। কারণ তুমি দেখো হাঁটার সময় তুমি উলম্বের সাথে না, আনুভূমিকের সাথে হাঁটার সময় কিন্তু আনুভূমিকের সাথে যত কোণ প্রয়োগ করছো, যখন দৌড়াচ্ছ তখন আনুভূমিকের সাথে পাটাকে কিন্তু আরো বেশি তুমি উলম্ব করে ফেলো, পাটাকে আরো বেশি উলম্ব করে ফেলো, বা এই কোণটাকে কমায় ফেলো। এই যে মাটির সাথে যে কোণটা আছে, পায়ের যে কোণটা, মাটির সাথে পায়ের কোণটাকে কিন্তু তুমি আরো কমায় ফেলো যখন দৌড়াতে চাও। তাহলে সেই সময় এমনিতে আর তো বাড়েই, কিন্তু তাছাড়াও কোণটাও কিন্তু তুমি বৃদ্ধি করে দাও। তাহলে সেই ক্ষেত্রে যেটা হচ্ছে দেখো, যে আমাদের এই থিটার মানটা যেহেতু এখন আগের তুলনায় কমে গেছে, তাহলে বলো তো আর কস থিটার মান কি আগের থেকে বেড়ে যাবে না? আর সাইন থিটার মান কি আগের থেকে কমে যাবে না? আর কস থিটার মান বেড়ে যাবে এবং আর সাইন থিটার মান কিন্তু কমে যাবে। সো তাহলে আর কস থিটা যেটা, এইটাই কিন্তু তোমাকে তখন আরো দ্রুত গতিতে যেতে হেল্প করছে। এবং তখন কি আসলে এই আর এর মানটা সেম থাকে যখন আমরা হাঁটি ভার্সেস যখন আমরা দৌড়াই? তুমি বলো তো, যখন তুমি হাঁটছো তখন মাটির উপরে যেই চাপ দাও, যখন দৌড়াচ্ছ তখন কি মাটির উপরে আরো বেশি জোরে ধাক্কা দিচ্ছ না? যখন তুমি হাঁটো তখন মাটির উপরে যেরকম ভাবে তুমি চাপ দাও, যখন দৌড়াও তখন আরো জোরে ধাক্কা দাও না? আরো জোরে ধাক্কা দাও। তাহলে এই যে আরো জোরে ধাক্কা দিচ্ছ, মাটিকে দিচ্ছ, তাহলে মাটিও কি তোমার উপরেও একটা জোরে ধাক্কা দিবে, এবং অ্যাঙ্গুলার ভাবে দিবে, মানে আরেকটু এরকম শোয়ানো ভাবে দিবে। তার মানে আর কস থিটার দুইটাই কিন্তু বাড়ে, তখন আরও বাড়ে এবং কস থিটার উপাংশটাও তখন বাড়ে। ঠিক আছে, এই আর কি। সো তাহলে আমরা আশা করি বুঝতে পারছি। এত ডিটেলসে তোমাদের বইতে নাই, কিন্তু একটা আইডিয়া রাখো, ঠিক আছে? একটা আইডিয়া রাখো। ক্লিয়ার? তাইলে আমরা এটা বুঝতে পেরেছি। ভেরি গুড। হ্যাঁ, আরও বাড়বে, এবং তখন আমাদের এই যে থিটা যেটা, এটাও তো আমরা একটু কমাই দিছি। তাহলে কস থিটার মান যত কমে কস থিটার মান তত বাড়তে থাকে, তাহলে আর কস থিটার মান তত কিন্তু বৃদ্ধি পাবে। ঠিক আছে? এবং আর সাইন থিটার মান কি আসলে কমবে? এখন এটা বলতে পারো যে ভাই, তাহলে আগে তো আর সাইন থিটাটা এমজিকে ধরে রাখছিল, এখন যদি আর সাইন থিটা কমে যায়, এমজির থেকে কমে যায়, তাহলে এমজি তো একটা নিচের দিকে কাজ করছে। তাহলে ভাই কি হইলো এখানে? এমজি তো বেশি, আর সাইন থিটা যদি কমে যায় তাহলে তো মাটির গর্তের মধ্যে ঢুকে যেতে থাকবে না। দেখো, আলটিমেটলি তখনও কিন্তু আর সাইন থিটা, কারণ আর এর মান তো বেড়ে গেছে, আর এর মান তো বেড়ে গেছে, এখানে আর এর মান কিন্তু কম ছিল। যখন আর সাইন থিটা সমান সমান এমজি ছিল, আর সাইন থিটা সমান এমজি ছিল, তখন আর এর মান যা ছিল, যখন আমরা দৌড়াচ্ছি তখন কিন্তু আর এর মানটাও পরিবর্তন হয়ে গেছে। সো আলটিমেটলি এটা কিন্তু তোমাকে ওই এমজি পরিমাণ সাপোর্টটা সবসময় দিয়ে যাবে, যদি না মাটিটা পাতলা হয়, নরম হয়, ওরকম টাইপের মাটি আমরা চিন্তা করছি না, হার্ড সারফেসের উপর চিন্তা করো। তাহলে আর প্রাইম সাইন থিটা সমান সমান এমজি। সো আমার আলটিমেটলি থিটার মান হয়তো পরিবর্তন হবে, আর এর মান হয়তো পরিবর্তন হবে, কিন্তু এমজিটাকে সে ঠিকই কিন্তু সাপোর্ট দিয়ে যাবে। ওকে, সো আশা করি বুঝতে পেরেছি। তাহলে লাফ দেওয়ার মেকানিক্সটা বুঝলাম, এবং কিভাবে দৌড়ায় যায় এটাও আশা করি আমরা বুঝতে পারছি।
ওকে, ভেরি গুড। এখন তো বুঝছি, বাট পরে মনে থাকবে না, কোনো চিন্তা করো না। শোনো, ওই ক্লাস 9-10-এও যখন প্রথম প্রথম এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সূত্র পড়ছো, ওই সময়ও কিন্তু তুমি আসলে প্রথম প্রথম ভুলে যেতা, খুব স্বাভাবিক এগুলা। কিন্তু যত প্র্যাকটিস করছো, যত পড়ছো, তত কিন্তু মাথার মধ্যে একদম গেঁথে গেছে। সো আমি যে বললাম না যে আমিও তোমাদের ক্লাস নিতে আসার আগে আমিও পড়াশোনা করি, একটু দেখে যাই, ভুলে যাই যে কি কি টপিক ছিল, কি কি কনসেপ্ট ছিল, এগুলো সব ভুলে যাই, আরেকবার এসে দেখতে হয়। সো আমি কি একদম প্রথম ফার্স্ট ইয়ারে থাকতে যেভাবে করে পড়ছিলাম অতক্ষণ সময় ধরেই আমার পড়া লাগে? না, ওই তো দেখা যায় একবার একটু চোখ বুলায় যায়, গিয়ে ও হ্যাঁ মনে পড়ছে, হ্যাঁ ঠিক আছে এগুলো এগুলো পড়াইছিলাম, ঠিক আছে তাহলে এগুলো এগুলো পড়াই। তো তোমাদেরও দেখবা যত যত বেশি পড়বা, যত টাইম দিবা, তত আস্তে আস্তে কিন্তু এগুলা একদম মাথার মধ্যে পার্মানেন্টলি গেঁথে যাবে, পার্মানেন্টলি গেঁথে যাবে। এগুলা তখন মনেই হবে না যেগুলো মনে রাখার মতন কোনো বিষয়, তখন মনে হবে যে আর এগুলা তো সহজ জিনিস, এগুলা তো নিজেই বানায় লেখা যায়। আসলেই তাই। এই যে দৌড়ানোর কথা যেটা বললাম, লাফ দেওয়ার কথা যেটা বললাম, এগুলো আসলেই নিজে বানায় পরীক্ষার খাতায় লেখা যায়। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আর কস কেমনে বের করে? আরে ভাই, তোমাকে যদি থিটার মান কেউ দিয়ে দেয় প্রশ্নের মধ্যে, আর এর মান যদি দিয়ে দেয়, তাহলে আর কস থিটা বের করতে পারবো। এখান থেকে ম্যাথ দেয় না, এখান থেকে খ নাম্বার প্রশ্ন দেয়, যে আমাদের পায়ে হাঁটার ক্ষেত্রে কিভাবে করে পায়ে হাঁটে ব্যাখ্যা করো, বা উপাংশের বিভাজনের কার্যকারিতা ব্যাখ্যা করো। ঠিক আছে, এভাবে করে খ নাম্বার প্রশ্ন দেয়। ওকে, এইবার আসো আমাদের পাখি ওড়ার ক্ষেত্রে কি হয়। এটা এখন পড়তে যেও না, দাঁড়াও একটা মিনিট, এটা পড়তে যেও না। এখানে অনেক হিজিবিজি লেখা আছে, এগুলা লিখে রাখছি যাতে খ নাম্বার প্রশ্ন যখন পরীক্ষার আগে লিখবা তখন যাতে একবার একটু রিডিং পড়ে যাও, কারণ ভাষাটা গুরুত্বপূর্ণ। ওকে, সো পাখি উড়ার সময় আসলে কি হয় খেয়াল করো। যখন পাখি উড়ে তখন দেখো এই যে দুই পাশের যে দুইটা ডানা, দুই পাশের দুইটা ডানা দেখতে পাচ্ছ, এটা পাখির মুখ। আমরা এখানে টপ ভিউটা দেখাচ্ছি। টপ ভিউ মানে বুঝছো তো, উপর থেকে দেখছি যে পাখি উড়ে যাচ্ছে, আমরা উপর থেকে ভিউটা নিছি। এই যে পাখিটা এই দিক বরাবর যাচ্ছে উড়ে উড়ে, আমরা উপর থেকে ভিউটা নিছি। এখন এখানে কি হয় দেখো, পাখিটা কিন্তু ডানা ঝাপটাচ্ছে, ডানা ঝাপটাচ্ছে। যখন এটা ডানা ঝাপটাবে, এই যে এখান থেকে এইভাবে করে তো সে ডানা ঝাপটাবে, তার মানে দেখো সে আসলে বাতাসের উপরে কিন্তু একটা বল প্রয়োগ করছে। বাতাসের উপরে সে এই দিক বরাবর একটা বল প্রয়োগ করছে, এবং এই পাখাটা বাতাসের উপরে এই দিক বরাবর একটা বল প্রয়োগ করছে। এখন আমাকে বলো, বাতাসের উপরে যদিও বল প্রয়োগ করে, একটা ক্রিয়া বল যদিও প্রয়োগ করে, তাহলে প্রতিক্রিয়া বলটা কি বাতাসের উপরে কাজ করবে নাকি পাখির ডানার উপরে কাজ করবে? পাখির ডানার উপরে কাজ করবে। তাহলে এই যে লাল দুইটা ফোর্স, এটা কিন্তু বায়ুর উপরে কাজ করছে। কে দিছে? পাখিটা দিছে। কার উপরে কাজ করছে? বাতাসের উপরে। এটা একটু লিখে দেই, এই লাল কালারের বলটা কার উপর কাজ করছে? এটা কাজ করছে বাতাসের উপর। এইটা কাজ করছে বাতাসের উপর। কে দিচ্ছে? পাখি দিচ্ছে। তাহলে বাতাসের উপর যদি কাজ করে, বাতাস তো আর বসে থাকবে না, বাতাস তো আর বসে থাকবে না, তাহলে বাতাসও কি করবে? একটা প্রতিক্রিয়া বল কিন্তু পাখির উপরে প্রয়োগ করবে। এই বলের একটা প্রতিক্রিয়া বল পাখির উপরে কিন্তু প্রয়োগ করবে। তাহলে এখন বলো তো দেখি, এই যে পাখির উপরে দুইটা বল কাজ করছে, তাহলে পাখির উপর যখন দুইটা বল কাজ করবে তখন পাখিটা কোন দিক বরাবর নেট ফোর্স লাভ করবে? এই দুইটা ফোর্সের লব্ধি বরাবর না? দুইটা ফোর্স যখন একটা বস্তুর উপরে কাজ করে তখন কোন দিক বরাবর নেট ফোর্সটা কাজ করে? দুইটা ফোর্সের লব্ধি বরাবর। তাহলে এই লব্ধি বরাবর কিন্তু পাখিটার উপরে তখন বলটা কাজ করবে। বুঝতে পেরেছেন? দেখো শোনো, কস সাইন থিটা কিভাবে ভ্যালু ট্যালু বের করতে হয় এগুলো নিয়ে চিন্তাই করো না। কস থিটার মান ক্যালকুলেটারে দেওয়া থাকবে, মানে থিটার মান দেওয়া থাকবে ওই টাইপের প্রশ্নের জন্য। তারপর থিটার মান দেওয়া থাকলে সাইন থিটা ক্যালকুলেটার দিয়ে বের করতে পারবা, কস থিটা বের করতে পারবা, ওইগুলো নিয়ে কোনো চিন্তাই করো না। ঠিক আছে, ওকে। তাইলে দেখো আমরা এখানে আরেকবার জিনিসটা বলি। কি করছে এখানে পাখিটা? পাখিটা হচ্ছে তার পাখনা দিয়ে বাতাসের উপরে বল প্রয়োগ করছে। বাতাস পাখির উপরে বিপরীত এবং সমান বল প্রয়োগ করছে। এই দুইটা বলের যে লব্ধি, সেই লব্ধি বলটা পাখির উপরে কাজ করার ফলে, বা আলটিমেটলি তো দুইটা বলই কাজ করছে, দুইটা বলের যে লব্ধি সেই দিক বরাবর নেট ফোর্স, এই নেট ফোর্সটা দিয়ে কিন্তু পাখিটা সামনের দিকে আগায় গেছে। এইটাই ভাষা এখানে লেখা আছে। ভাষাটা রিডিং পড়ে নিও, ভাষাটা রিডিং পড়ে নিও। এখানে WAB কি বোঝা যাবে? হ্যাঁ, কি বলছে দেখো, পাখি উড়বার সময় ডানা দুইটা দিয়ে বাতাসকে পিছনের দিকে ধাক্কা দেয়। এই যে WA WB,
ডাব্লিউ এ এবং ডাব্লিউ বি, এই দুটো হচ্ছে পাখাটা বাতাসের উপর ধাক্কা দিচ্ছে। একই সাথে বাতাসও নিউটনের তৃতীয় সূত্র অনুসারে পাখির ডানাকে ও এ এবং ও বি বরাবর ধাক্কা দেয়। এই যে ও এ এবং ও বি বরাবর ধাক্কা দেয়। এই প্রতিক্রিয়া বলের লব্ধি বল ও সি পাখিটাকে সামনের দিকে, যে এই দুইটা প্রতিক্রিয়া বল ও এ এবং ও বি, এই দুইটার লব্ধি বলটা হচ্ছে পাখির উপরে কাজ করছে, ও সি এর দিকে কাজ করছে। চিত্রকে আঁকানো লাগবে? এইটা পাখির ক্ষেত্রে একটু ছবিটা এঁকে দিতে পারলে ভালো। এরকম পাখি, এত সুন্দর পাখি হওয়া লাগবে না, তুমি একটা ত্রিভুজ দিয়েও পাখি আঁকায় ফেলতে পারো, ঠিক আছে? তবে নর্মালি এইটা ছবি, বায়োলজি না যে ছবি সুন্দর হলে নাম্বার পাবা এরকম না। তুমি মোটামুটি এই যে ডাব্লিউ এ ডাব্লিউ বি ও এ ও বি এই জিনিসগুলো যদি ছবি এঁকে বুঝাই দিয়ে আসতে পারো তাহলেই হবে। ওকে, এইবার আসো নৌকার গুণ টানা রিলেটেড যে টাইপের প্রশ্ন আসে, এখান থেকে কিন্তু অনেকগুলাই খ নাম্বার প্রশ্ন আসে এই আইডিয়াটা থেকে। তো একটু খেয়াল করো, দেখো আমরা এইখানে নৌকার গুণ টানা জিনিসটা কি? গুণ টানা হচ্ছে যে এই যে নৌকাটা, এটা মনে করো মাঝ নদীতে আছে। এখন কি করা হয়, মাঝিরা অনেক সময়, মানে অনেক আগে যখন হচ্ছে খুব একটা ইঞ্জিন চালিত বা হচ্ছে মোটর চালিত যে সমস্ত নৌকাগুলা এখন দেখা যায় খুব সচরাচর, আগের সময় তো আর এত সুন্দর যন্ত্রপাতি ছিল না। তো সেই সময় যদি দেখা যায় নৌকাটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় মাল বহন করে নিয়ে যেতে হবে, তখন দেখা যেত দুইজন মাঝির প্রয়োজন হতো। একজন মাঝি এই নৌকার উপরে বসে থাকতো, আর আরেকজন মাঝি একটা দড়ি ব্যবহার করে তীর থেকে এই নৌকাটাকে বেঁধে, নৌকাটাকে দড়ি দিয়ে বেঁধে ওই তীরে গিয়ে সে কি করতো, ওই তীরে গিয়ে সে হচ্ছে এই দিক বরাবর সামনের দিকে আগায় যেত। তাহলে দড়ি দিয়ে যখন এভাবে করে সামনের দিকে টানতে থাকে, দড়ি কিন্তু এই যে এফ যেদিকে কাজ করছে এটাই হলো নৌকাটার কোনো একটা হুকের সাথে এই দড়িটা বাঁধা। তো এই দড়িটা ধরে সে হচ্ছে এই দিক বরাবর টানতে থাকতো। সো এদিক বরাবর টানতে থাকলে যেটা দেখা যেত, এই যে এদিক বরাবর যখন টানতে সে সামনের দিকে আগাচ্ছে আর কি, তখন দেখা যেত যে নৌকাটা কিন্তু এই যে সামনের দিকে কিছু দূর আগায়, নৌকাটা সামনের দিকে এরকম আগায়। এখন কথা হচ্ছে এটা তো একটা সাইড ভিউ না, এটা একটা পার্সপেক্টিভ ভিউ বলে এটাকে, এটা একটা 3D ভিউ। 3D ভিউ দেখে এই ছবিটা আসলে আমরা খুব একটা কম্প্রিহেন্ড করতে পারি না প্রথম, কারণ এটা যদি একটা মোশনে থাকতো তাইলে হয়তো বা দেখে বোঝা যেত। অনেক সময় এটা দেখে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয় যে এই যে এফ বলটা এটা হয়তো বা আকাশের দিকে কাজ করছে, এটা আকাশের দিকে না, এটা তীরের দিকে একটা দড়ি দিয়ে টানা হচ্ছে। তো এই ধরনের কনফিউশনগুলো অ্যাভয়েড করার জন্য আমি ছবিটাকে একটু রিড্র করব এবং এখন আমি 2D একটা ছবি আঁকবো। তো 2D ছবিটা কেমন, যে মনে করো এইটা হচ্ছে আমাদের সেই নৌকাটা, এই হচ্ছে আমাদের নৌকা। এরকম নৌকা জীবনে চোখে দেখছো বলো? এই যে আমার এত সুন্দর প্রতিভাগুলোর তো কোনো মূল্য তোমরা দাও না, কোনো প্রশংসাও করো না যে ভাই এই যে এত সুন্দর আঁকায় ফেললেন, এত সুন্দর একটা নৌকা, দেখতেই তো অস্থির লাগতেছে। যে কেউ তাকাইলে দেখলেই বলবে যে এটা একটা নৌকা। যাই হোক, তোমরা আসলে গুণের কদর করতে জানো না, এটা আসলে ব্যর্থতা। যাই হোক, তো যেটা হচ্ছে আমরা টপ ভিউ নিয়ে আলোচনা করছি। আমাদের তীরটা কোন দিকে? তীর হচ্ছে এইখানে, হ্যাঁ। এবং দড়ি নিয়ে কোন দিক বরাবর টানা হচ্ছে? দড়ি নিয়ে টানা হচ্ছে এই দিক বরাবর। একটা মাঝি সে পিঠে করে দড়িটাকে নিয়ে সামনের দিকে আগায় যাচ্ছে, অর্থাৎ সে নৌকাটার উপরে কিন্তু দড়ির সাহায্যে এইরকম একটা দিকে বলটা প্রয়োগ করছে। এখন তুমি বলতে পারো তাহলে ভাই আমাদের মেইন টার্গেট কি ছিল? আমাদের তো ভাই মেইন টার্গেট ছিল যে নৌকাটা সামনের দিকে আগায় নিয়ে যাওয়া লাগবে। কারণ কি? কারণ ওই যে বলছিলাম যে অনেক মাল বহন করে তোমার দেখা যায় নৌকা যেহেতু সহজলভ্য, তো অনেক মাল এই নৌকার উপরে চাপায় নিয়ে তারপরে নৌকা দিয়ে যদি টানা হয় তাহলে এটা বেশি সহজ হয়। কিন্তু ওই বইটা বেয়ে বেয়ে যদি সামনে আগাতে যায় তাহলে দেখা যেত যে অনেক বেশি সময় লেগে যাবে, অনেক বেশি কষ্টও হবে। এই কারণে নৌকাটার একটা প্রান্ত দড়ি দিয়ে বেঁধে তারপরে লোকটা দড়ি দিয়ে দেয় টান, তখন দেখা যায় এটার স্পিড আস্তে আস্তে বাড়তে থাকে। শুধু যে অনেক ক্ষেত্রে একজন মাঝি টান দেয় এরকম না, 3-4 জন মাঝি ওইখানে দড়ি ধরে টানতে থাকে, এরকমও কিন্তু দেখা যায়। তো যাই হোক, মেইন টার্গেটটা কি? টার্গেটটা হচ্ছে যে নৌকাটাকে ধরো আমি হচ্ছে এই একটা শহর আছে, এই এ শহর থেকে আমি বি শহরে ওকে নিয়ে যেতে চাই, তাহলে আমার নৌকাটাকে এই দিক বরাবর টানা লাগবে। কিন্তু বলো তো ভাই, যদি আমি নৌকাটা এই দিক বরাবর টানে তাহলে তো নৌকাটা এই দিক বরাবর গিয়ে একটা সময় কি তীরে গিয়ে ভিড়ে যাবে না? তাহলে আমার যে টার্গেট ছিল যে নৌকাটাকে এই দিক বরাবর সামনে আগায় নিয়ে যাওয়া, সেটা কিন্তু আমি আর পারছি না।
আমার টার্গেট কি, নৌকাটাকে এইরকম একটা শহর থেকে অনেক দূরে, ধরো ধরো বিটা এখানে না, বিটা হচ্ছে এইরকম একটা জায়গায় অনেক দূরে একটা শহরের দিকে নিয়ে যাওয়া। এখন যদি ওই মাঝি সে যদি নৌকা ধরে বা গুণ টেনে যদি তীর বরাবর টানতে থাকে নৌকাটাকে, তাহলে নৌকাটা এইদিকে গিয়ে একটু পরে তীরে গিয়ে বাড়ি খাবে, নৌকাটা তার ওইদিকে সে টেনে নিয়ে যেতে পারবে না, তাহলে ঝামেলা। তাইলে খেয়াল করো, এই ঝামেলাটা কি বুঝছো, টার্গেটটা কি বুঝছো, আইডিয়াটা কি বুঝছো, বলো 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 বলো, বুঝতে পারছো? থ্যাংক ইউ, ভেরি গুড। তাহলে খেয়াল করো যে এখন এই দিক বরাবর বল প্রয়োগ করা হয়েছে, এই দিক বরাবর আমাদের মাঝি সে একটা বল প্রয়োগ করছে, এবং এই বলটা যে প্রয়োগ করলো সেটার দুইটা উপাংশ আছে, একটা উপাংশ এই দিক বরাবর, আরেকটা উপাংশ এই দিক বরাবর, দুইটা উপাংশ আছে, দুইটা উপাংশ আছে। খেয়াল করো, এইটা হচ্ছে আমাদের থিটা যদি হয়, তাহলে এদিক বরাবর উপাংশটা হচ্ছে এফ কস থিটা, এবং এদিক বরাবর উপাংশটা হচ্ছে এফ সাইন থিটা। ভাই এটা কি হলো, এই এফ বরাবর কে টানছে, মাঝি টানছে, কাকে টানছে, নৌকাটাকে টানছে। আমরা কি করলাম, অ্যানালাইসিস করার জন্য এই ফোর্সের যে দুইটা উপাংশ আনুভূমিক আর উলম্ব, এরকম দুইটা উপাংশে ভেঙে ফেললাম, বা দুইটা লম্ব উপাংশে ভেঙে ফেললাম, সোজা কথা, আনুভূমিক লম্ব বলা ঠিক হবে না, আমরা এখানে এটাকে লম্ব উপাংশে ভেঙে ফেললাম। তাহলে এফ বলটাকে দুইটা উপাংশে ভাঙলে আমরা বুঝতে পারলাম, ও আচ্ছা, এফ কস থিটা যে উপাংশটা আছে সেই উপাংশটা নৌকাটাকে কি করছে, সামনের দিকে নিচ্ছে, এই উপাংশটাই হচ্ছে সামনের দিকে নিয়ে যাচ্ছে, সামনের দিকে নিয়ে যাচ্ছে এই উপাংশটা। কে বলতে পারবা এফ সাইন থিটা উপাংশটা নৌকাটাকে কোন দিকে নিয়ে যাচ্ছে বলো তো, এফ সাইন থিটা উপাংশটা নৌকাটাকে কোন দিকে নিয়ে যাচ্ছে বলো তো, পাড়ের দিকে, তীরের দিকে। ও এত জোস কেন তোমরা, মাঝে মাঝে আমার রাত্রেবেলা ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে হাউমাউ করে কাঁদতে ইচ্ছা করে, কেন জানো, কারণ মনে হয় যে এত জোস স্টুডেন্ট আসলো কোথার থেকে রে, এত মেধাবী কেন। একটা স্টুডেন্ট থাকবে বোকা শোকা, বুঝে না সুঝে না, হ্যাঁ এরকম থাকবে, এত ব্রিলিয়ান্ট হলে তো সমস্যা ভাই। তাহলে সামনের দিকে নিয়ে যাচ্ছে এফ কস থিটা, এফ সাইন থিটা কি করছে, এফ সাইন থিটা হচ্ছে তীরের দিকে নিয়ে যাচ্ছে। তোমরা হয়তো অনেকেই বলতে পারো না ভাই আপনি চাপা মারতেছেন, তোমরা হয়তো অনেকেই বলতে পারো যে না ভাই আপনি চাপা মারছেন, বিষয়টা সত্য, বিষয়টা তো মিথ্যা বললে তো ভুল বলা হবে, তীরের দিকে নিয়ে যাচ্ছে, এফ সাইন থিটা যে বলটা এটা কি করছে, তীরের দিকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এফ কস থিটা যেটা, এই বলটা হচ্ছে ওকে সামনের দিকে নিয়ে যাচ্ছে বা পাড়ের সমান্তরালে টেনে নিয়ে যাচ্ছে, আর এফ সাইন থিটা ওকে তীরের দিকে নিয়ে যাচ্ছে। তাহলে খেয়াল করছো, যখন আমরা এই বলটাকে ভেঙে দুইটা উপাংশে পেলাম, তখন কিন্তু আমরা খুব সুন্দরভাবে আলাদা আলাদা করতে পারলাম যে আচ্ছা তাহলে এফ কস থিটা দায়ী সামনে টানার জন্য, এফ সাইন থিটা দায়ী হচ্ছে তীরের দিকে টানার জন্য। এখন আমাদের প্রবলেমটা কি ছিল, প্রবলেম ছিল যে ভাই আমি তো চাই ওকে এ শহর থেকে ওই নৌকাটাকে বি শহরে টেনে নিয়ে যেতে, কিন্তু আমাকে ঝামেলা করছে কিন্তু এই উপাংশটা, তাই না। এফ সাইন থিটার কারণে নৌকাটা কি হবে, একটু পর পর সে কিন্তু দেখা যাবে ওই এখানে গিয়ে বাড়ি খাবে, কিন্তু ভাই এখানে গিয়ে বাড়ি খেলে তো আমি আর ওকে সামনে টেনে নিয়ে যেতে পারবো না, ওই তীরের সাথে যদি ঘেঁষতে ঘেঁষতে যায় তাহলে তো আসলে সব দিক থেকেই গতিটা স্লো হয়ে যাবে, তাই না। সো তাহলে এখানে আসলে কি ব্যবস্থা নেওয়া যায়, এখানে খুব স্মার্ট একটা সলিউশন আছে। সলিউশনটা হচ্ছে এইখানে আমাদের একটা মাঝি বসে থাকে, এইখানে একটা মাঝি বসে থাকে, এই মাঝিটা বসে কি করে, বৈঠা দিয়ে ঠিক এফ সাইন থিটার সমান পরিমাণ একটা বল, ধরো পি পরিমাণ একটা বল সে প্রয়োগ করতে থাকে বৈঠা দিয়ে। এটা কি দিয়ে প্রয়োগ করে, এইটা প্রয়োগ করে হচ্ছে বৈঠা দিয়ে, এইটা প্রয়োগ করে হচ্ছে বৈঠা দিয়ে। তো এই বৈঠা দিয়ে বলটা প্রয়োগ করার ফলে যেটা দেখা যায়, ওয়াই অক্ষ বরাবর কিন্তু এফ সাইন থিটা আর পি বল দুইটা সমান হয়ে যায়। তাহলে বলো তো, যদি দুইটা বল সমান হয়ে যায় তাহলে আমাদের এই নৌকাটা কি আর কোনোভাবে উপরের দিকে মানে এই তীরের দিকে বা এই সাইডে আসবে, আসবে না, সে কিন্তু সোজা তখন এদিক বরাবর চলতে থাকবে। তাহলে দুইজন মাঝি, একজনের কাজ হচ্ছে ওই দিকে যেই মাঝিটা আছে সে তার কাজ হচ্ছে ভাই তুই দড়ি ধরে টানতে থাক, তুই এই তীরে আসা নিয়ে কোনো চিন্তা করিস না, কারণ এই পাশের যে মাঝিটা আছে সে কি করছে, এই নৌকাটার উপরে বৈঠার সাহায্যে এই দিকে একটা বল প্রয়োগ করছে, কার উপর, নৌকার উপরে। সো নৌকার উপরে যখন এদিক বরাবর একটা বল প্রযুক্ত হচ্ছে যেটা এফ সাইন থিটার সমান, এই দুইটা ফোর্সের কারণে কিন্তু কি হয়,
সে এইদিক বরাবর কোনো ট্রাভেল করে না, সে শুধুমাত্র তার উপর দেখো এটা কাটাকাটি হয়ে গেছে, এই দুইটা সমান সমান বল কাজ করার কারণে এই দুইটা কাটাকাটি হয়ে যায়, তাহলে এইটা সুন্দর মতন তখন এই দিক বরাবর কিন্তু ট্রাভেল করতে থাকবে, সামনের দিকে এটা আগাতে থাকবে। তাহলে বলো এটা কি বুঝেছো কিনা? এইটা কি বুঝেছো কি না? হ্যাঁ, মাঝি ভালো ফিজিক্স বোঝে, আসলেই তাই, আসলেই তাই। ঠিক আছে, ভেরি গুড, বুঝলাম, ক্লিয়ার, ভেরি গুড। এখন আসো যে দুই রকমের এখানে সৃজনশীল দেয়। একটা হচ্ছে যে দড়ি অনেক সময় বড় করা হয় নৌকার স্পিড বাড়ানোর জন্য। কি বললাম? দড়ি বাড়ানো হয় বা গুণের দড়িটা বড় করা হয় নৌকার গতি বৃদ্ধি করার জন্য। তো এটা কেন? দেখো খুব সহজ, এটা পরে ব্যাখ্যা লেখা আছে, ওটা নিয়ে চিন্তা করো না, পরীক্ষায় কিভাবে লিখবো এটা নিয়ে চিন্তা করো না, আগে বুঝো। দেখো ভাই, দড়ি যদি বড় হয় তাহলে বলো তো, দড়ির সাইজ যদি বড় হয় তাহলে কি এই জায়গাতে থেকে ও টানতে পারবে? দড়ির সাইজ যদি বড় হয় তাহলে সে কি করবে? সে কিন্তু এই দিক বরাবর এখন দিবে টান। হ্যাঁ, আমি একটু ছোট দড়ি নেই, ধরো সে হচ্ছে এই দিক বরাবর টান দিবে। তাহলে বলো তো, আগে এফ বল দিতে এইভাবে, এখন এফ যেই বলটা সেটা যদি আরো কম কোণে থাকে, এই কোণের মানটা যদি কমে যায়, তাহলে আগে এফ কস থিটা বল প্রযুক্ত হতো সামনের দিকে, এখন এফ কস থিটা প্রাইম পরিমাণ বল প্রযুক্ত হবে না সামনের দিকে? বলো তো, কস থিটার মান যত কমতে থাকে কস থিটার মান কি তত বাড়তে থাকে না? বা তুমি ছবিটা দেখেও না বুঝতে পারবা। যখন, আচ্ছা বলো তো, মনে করো এই দিক বরাবর একটা ভেক্টর আছে, এই ভেক্টরটার দুইটা উপাংশ। কোন কোন উপাংশ? যদি আমি লম্ব উপাংশে ভাগ করি, এইটা একটা উপাংশ এবং এইটা আরেকটা উপাংশ, দুইটা লম্ব উপাংশ। আচ্ছা, এখন একটা কাজ করি, দেখো এই ভেক্টরটাকে যদি আমি একটু এদিকে হেলায় দেই, তাহলে খেয়াল করো আমাদের যেই আনুভূমিক উপাংশটা ছিল সেটার মান হয় এরকম এবং উলম্ব উপাংশের মান হয় এরকম। খেয়াল করে দেখছো, যখন আমাদের এই কোণটা আমরা একটু হেলায় দিলাম, কার দিকে হেলায় দিলাম? যখন আমরা একটু এটাকে একটু অন্য কালার দিই, লাল কালার দিই, এই একই মানের ভেক্টর, কিন্তু একই মানের ভেক্টরটাকে যখন একটু হেলায় দিলাম এই দিক বরাবর, তখন খেয়াল করে দেখো আমাদের এই লালের দুইটার উপাংশ কি হয়ে গেছে? এই দুইটার উপাংশ খেয়াল করে দেখো তো, আগে এক্স অক্ষ বরাবর যেই উপাংশ ছিল, এখন কি এই ভেক্টরটা হেলে যাওয়ার কারণে আমাদের এক্স অক্ষ বরাবর উপাংশের দৈর্ঘ্যটা খেয়াল করছো আগের থেকে বেড়ে গেছে, যে দৈর্ঘ্যটা খেয়াল করছো আগের থেকে বেড়ে গেছে। এবং যখন এই ভেক্টরটাকে এদিকে হেলায় দিলাম, তখন দেখো ওয়াই অক্ষ বরাবর যে উপাংশটা ছিল এটার মান কিন্তু কমে গেছে, আগে ছিল এত বড়, এখন কিন্তু এতটুকু হয়ে গেছে। ঠিক আছে, তো এটা তো ছবি দেখলেই বোঝা যায় যে ভেক্টরটা যার দিকে হেলে থাকবে ওই দিক বরাবর উপাংশটার মান বড় হবে, ভেক্টরটা যার দিকে হেলে থাকবে ওই দিক বরাবর উপাংশটার মান বেশি হবে। তাহলে আগে যেহেতু দড়িটা এরকম ছিল, তখন এক্স অক্ষ বরাবর বা চলার দিকে যেরকম উপাংশ ছিল, এখন যদি এটা এরকম বাঁক নেওয়া হয় বা আরো বেশি যদি গতির দিকে হেলায় দেওয়া হয়, তাহলে কি এদিক বরাবর উপাংশ আরো বাড়বে না? এদিক বরাবর উপাংশ আরো বাড়বে। সো এই জন্যই, বা তুমি ম্যাথমেটিক্যালি যদি হিসাব করে দেখো, এফ কস থিটার মান যা, ধরো এফ কস 60 ডিগ্রির মান যা হবে, এফ কস 30 ডিগ্রির মান কিন্তু তার চেয়ে আরো বেশি হবে। তাহলে যখন দড়ি বড় করা হচ্ছে তখন কি হয় দেখো, সিকোয়েন্সটার কথা আমি যদি বলি, যদি দড়ি বড় করা হয় তখন আলটিমেটলি আমাদের থিটার মানটা কমে, অর্থাৎ সামনের দিকে দ্রুত যায়, সামনের দিকে দ্রুত যায়। ঠিক আছে, সামনের দিকে দ্রুত যায়, দড়ি যত বড় করব থিটা তত কমবে, সামনের দিকে সেটা দ্রুত যাবে। বুঝতে পারছো? ওকে, তাহলে এটাই এখানে আলোচনা করছে। এটা তো বুঝছি যে নৌকার গুণ টানার ক্ষেত্রে বৈঠার প্রয়োজনীয়তাটা কি, একটু রিডিং পড়বা। ওই যে এফ সাইন থিটাটার উপাংশটাকে প্রশমিত না করতে পারলে নৌকাটা আনুভূমিক বরাবর না গিয়ে গুণের দিকে চলে যেত, ওই কথাটাই বললাম। তাহলে ওর মেইন কাজ হচ্ছে এফ সাইন থিটাটাকে প্রশমিত করা। এই যে এফ সাইন থিটা যেটা ছিল এটাকে প্রশমিত করা হচ্ছে বৈঠার কাজ। বৈঠার কাজ কি? বৈঠা দিয়ে এফ সাইন থিটাকে প্রশমিত করা হয়, এফ সাইন থিটাটাকে প্রশমিত করা হয়, এফ সাইন থিটাকে
প্রশমিত করা হয়। ঠিক আছে, গেল। আর এটা কি, নৌকার গুণ টানার ক্ষেত্রে লম্বা রশি দিয়ে গুণ টানা হয় কেন? কারণ যাতে আমরা আরো দ্রুত যেতে পারি, ওইটাই বললাম। এই যে দেখো, থিটা যদি বেশি হয় এফ কস থিটা পদের মান বেশি প্রাপ্ত হয়, যত কম হবে তত বেশি হবে। এগুলো তোমরা বুঝছো অলরেডি, সো এগুলো একটু দেখো। আচ্ছা, এইবার আসো আমরা আরেকটা জিনিস একটু বলে ফেলি এইখানে, একই রকম, এটার মতন একই রকম, সেটা হচ্ছে ট্রলি ব্যাগের একটা এক্সাম্পল আছে। এটা হচ্ছে ঢাকা বোর্ডে কোনো একটা সালে জানি আসছিল, ট্রলি ব্যাগ। ট্রলি ব্যাগের হাতল বড় করা, ট্রলি ব্যাগের হাতল, ট্রলি ব্যাগের হাতল। দেখো ভাই, মনে করো আমাদের কাছে একটা ট্রলি ব্যাগ আছে, আমাদের কাছে কি আছে, একটা ট্রলি ব্যাগ আছে। এইটা হচ্ছে মনে করো আমাদের সেই ট্রলি ব্যাগ, ঠিক আছে? তো আমাদের কাছে ভাই একটা ট্রলি ব্যাগ আছে, সেটার হাতল হচ্ছে এতটুকু বা এতটুকু আমরা বের করে রাখছি। আর এই একই ট্রলি ব্যাগের কিছুক্ষণ পরে কি করা হলো, এই একই ট্রলি ব্যাগের হাতলটা আমরা আরেকটু বৃদ্ধি করছি, আরেকটু লম্বা করছি। এই যে হাতল তো টেনে বড় করা যায়। তাহলে প্রথমবারের ক্ষেত্রে একই রকম ব্যাগের হাতল প্রথমটা ছোট, পরেরটার হাতলটা বড়। তো আমরা যখন হাতল ধরে এটাকে টান দেই তখন কি হয়, হাতল ধরে যখন আমরা এটাকে টান দিই, আমাদের হাতের তো একটা লেভেল থাকে, আমাদের হাতের লেভেলটা মনে করো এই জায়গাতে আছে, এই জায়গাতে ধরে তুমি এটাকে টানছো, ঠিক আছে? এটা হচ্ছে তুমি ধরে টানতেছো, ঠিক আছে? বুঝতে পারছো না? এইটা হচ্ছে তুমি, এই যে গলাটা লাগতেছি না, এমনে, এই যে এমনে। যাই হোক, অনেক সুন্দর মানুষ এঁকেছি আমি, অনেক আপ্লুত হয়ে গিয়েছি ছবি আঁকার পরে। ওকে, তো যাই হোক, এই হাতলটা ধরে আর অসাধারণ ছবি হয়েছে। আমি সাব্বাস মাশরুর, সাব্বাস। এরকম ছবি জীবনে দেখেছো? কখনো ভাবতে পেরেছো যে এরকম ছবি তুমি কখনো কখনো মানে তোমার জীবদ্দশায় কখনো দেখবে, এরকম সৌভাগ্য হবে? কখনো এরকম ভাবে এসেছে বলো? ভাবে এসেছে? অনেকে হয়তো মনে করতে পারো ভাইয়া এটা কি তেলাপোকা কিনা। না, আমি একটু লিখে দিই, এটা হচ্ছে ধরো জন সিনা। এটা হচ্ছে জন সিনা। কেন জন সিনা দিলাম জানি না, হঠাৎ করে মনে হলো নামটা। এটা হচ্ছে জন সিনা। জন সিনা কি করছে, এরকম করে সামনে হাতল ধরে ব্যাগ টানছে, অদ্ভুত ব্যাপার স্যাপার। তো যাই হোক, এইখানে এই যে লোকটা, সে মাটি ধরে যখন এদিকে হাঁটছে, হ্যাঁ, মাটি ধরে যখন এখানে হাঁটছে, তখন তার হাত তো এই জায়গাতে। এখন খেয়াল করো, যখন হাতলটা লম্বা, তখন একটু খেয়াল করো তো, হাতলটা যখন লম্বা তখন সে টান দিচ্ছে এই দিক বরাবর। হাতলটা যখন টান দিচ্ছে এই দিক বরাবর, এদিক বরাবর যখন টান দিবে ভাই, তখন তার উপাংশ দুইটা, একটা এই দিকে আর একটা এই দিকে, ঠিক আছে? যখন হাতলটা একটু উপরের দিকে বা হাতলটা যখন ছোট, তখন উপাংশগুলো দেখো, একটা এইটা আর একটা এইটা। তাহলে আমারে বলো তো, যখন হাতলটা লম্বা থাকে তখন আনুভূমিক দিক বরাবর বেশি উপাংশ পাওয়া যায় না? বেশি উপাংশ পাওয়া যায় না বলো? যখন হাতলটা লম্বা থাকে, হাতলটা যখন লম্বা থাকে, এই যে হাতলটা যখন লম্বা, তখন কি আনুভূমিকের দিকে আরেকটু বেশি হেলে গেল না ওই ট্রলি ব্যাগটা? তাহলে যত আনুভূমিকের দিকে হেলে যাবে, তখন বল প্রয়োগ করলে কিন্তু এটা আনুভূমিকের দিকে তার উপাংশটা বাড়তে থাকবে, আনুভূমিকের দিকে তার উপাংশটা বাড়তে থাকবে। এই বুঝতে পারছো? বুঝতে পেরেছো? দেখো তো ক্লিয়ার কিনা? ক্লিয়ার যে হাতল যদি কি এর জন সিনা দূর, তাইলে যখন আমরা হাতলটা বড় করছি তখন কিন্তু আমাদের আনুভূমিকের সাথে অ্যাঙ্গেলটা তখন কমে যাচ্ছে। আনুভূমিকের সাথে যে অ্যাঙ্গেলটা, এটা যদি লার্জ অ্যাঙ্গেল হয়, তাহলে এইটা কিন্তু একটা স্মল অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। তাহলে স্মল অ্যাঙ্গেল তৈরি হলে এফ কস থিটা স্মলের মান আর এখানে এফ কস থিটা লার্জের মান, দুইটার মধ্যে কিন্তু এইটার মান কি হবে, যেটার থিটাটা কম, যেটা একই বল প্রয়োগ করব কিন্তু যেটার থিটাটা কম, এইটা কিন্তু মানে বড় হবে, ঠিক আছে? কারণ এফ কস থিটা এখানে। ওকে, তো আনুভূমিক বরাবর বলটা প্রয়োগ করার কারণে কিন্তু, বেশি বলটা প্রয়োগ করার কারণে এটা সামনের দিকে খুব দ্রুত আগাতে থাকবে, এই আর কি। আচ্ছা, এখন আসো একটা লাস্ট টপিক একটু তোমাদেরকে দেখায় যায় আজকের ক্লাসের, একটা লাস্ট টপিক, সেটা হচ্ছে ঘর্ষণ রিলেটেড। ঘর্ষণ রিলেটেড যে সমস্ত, আচ্ছা একটু দাঁড়াও, থিটার মান বেড়ে গেলে সাইন থিটার মান বেড়ে যাবে না? থিটার মান বেড়ে গেলে দেখো, আমরা যখন
কস থিটার মান যদি কমে যায়, কই গেল, কোথায় গেল, হ্যাঁ দেখো ভাইয়া, তুমি যেটা ভুল করছো সেটা হচ্ছে, দেখো উপাংশে ভাঙার ক্ষেত্রে বলো তো, এই দিক বরাবর উপাংশটা হচ্ছে এফ কস থিটা এস, আর এদিক বরাবর উপাংশটা কিন্তু এফ সাইন, কিন্তু থিটা কিন্তু এইটা না, থিটা এইটা বড়, কিন্তু থিটা কোনটা নেই, যদি এই পাশে সাইন নেই তখন এটা থিটা এস হয়, এই যে এই থিটাটাই হয়, এই যে যার সাথে কোণ আছে সেটা কজ, যার সাথে কোণ নাই সেটা সাইন, তাহলে এই উপাংশটা কিন্তু এফ সাইন থিটা এস, আর এই উপাংশটা কি এফ কস থিটা এস, তাহলে এটা কিন্তু কি হবে, ছোট হবে না, মানে ছোট হবে। একটা মিনিট একটু দাঁড়াও, জরুরি ফোন আসছে। হ্যাঁ শুনতে পাচ্ছ, দেখো তো, না না আমার এক মামা ফোন দিছেন, দেখো শুনতে পাচ্ছ ক্লিয়ার, দেখো তো আমি মাইক অফ করছিলাম, শুনতে পাচ্ছ, বলো শুনতে পাচ্ছ, ওকে ঠিক আছে সাবাস। তাহলে আমরা এখান থেকে বুঝলাম, অনেক কিছুই বুঝলাম। তাহলে বুঝছো এফ সাইন থিটা যেটা, এটা কিন্তু এই কোণটাই, তাহলে কমে গেলে সাইন থিটার মান তো কমবেই, খুব স্বাভাবিক। কি অদ্ভুত দেখছো, মানে আমার তো মনে হয় যে সুখের চোটে তোমরা হাউমাউ করে কান্নাকাটি করবা। ভাত খাচ্ছ, হঠাৎ করে আন্টি জিজ্ঞেস করবে কি রে হাউমাউ করে কাঁদছিস কেন, তখন তুমি বলবা ফিজিক্স এত মজা কেন, এত আনন্দ কেন। ওকে, সো চলো আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে ফ্রিকশন বা ঘর্ষণ। ঘর্ষণ নিয়ে আমরা একটু হালকা পাতলা চলো পড়াশোনা করি, কারণ কেন হালকা পাতলা, কারণ এটা নিয়ে না ডিটেইল পড়াশোনা আমরা নিউটনীয় বলবিদ্যা অধ্যায় 4-এ গিয়ে পড়ব, ওই সময় অনেক টাইপের ম্যাথ প্রবলেম থাকবে, কিন্তু এখানে আসলে ছোট্ট একটা খ নাম্বার প্রশ্ন বোঝানোর জন্য ঘর্ষণটা নিয়ে একটু ছোট করে আলোচনা করা লাগবে। তো এটা আসলে খুব সহজ, মানে এত ভাল লাগবে তোমার, মনে হবে যে মানে খুব শান্তি লাগবে, বুঝছো না। সো ধরো এইটা হচ্ছে আমাদের একটা সারফেস, এটা একটা তল, হ্যাঁ, এই যে তলের উপরে একটা বস্তু রাখা আছে, দেখো দেখতেই কত ভালো লাগতেছে, ফিজিক্স এমনিতেই কত সুন্দর, একটা তলের উপর একটা বস্তু রাখা আছে, এর দিকে তো সারাক্ষণ দিনে 24 ঘন্টা কেউ তাকায় থাকতে বললেই তাকায় থাকা যাবে, কত সুন্দর একটা জিনিস দেখো, মানে দেখতে ভালো লাগে না। আচ্ছা, তাহলে এখানে কি করা হলো, দেখো একটা বস্তু একটা সারফেসের উপরে রাখা হলো, কি যত্ন করে রাখা হয়েছে। এখন খেয়াল করো, যখন এই বস্তুটাকে আমরা সামনের দিকে ঠেলবো তখন দেখা যাবে যে এখানে বস্তুটা একটা ঘর্ষণের সম্মুখীন হবে, এই বস্তুটা সামনের দিকে চলতি পথে সেটা একটা বাধার সম্মুখীন হবে, তাই না। বাধার সম্মুখীনটা কোথায় হবে, দুইটা সারফেসের মধ্যে কিন্তু সে একটা বাধার সম্মুখীন হবে, তাই তো। এখন খেয়াল করো, যদি বাধার সম্মুখীন হয়, যে এই যে সারফেসটা তার উপরে যে বস্তুটা রাখা আছে, এই বাধার পরিমাণটা আসলে কখন বৃদ্ধি পায় কখন হ্রাস পায়, এইটা আমরা একটু আলোচনা করতে চাই। এত সহজ আলোচনা, হাউমাউ করে কাঁদবা। দেখো মনে করো আমার কাছে এই যে ক্যালকুলেটরটা এখানে আমি রাখলাম, দেখো দেখতেই কত ভালো লাগছে, এই ক্যালকুলেটরটাকে আমি যদি ধরো এই দিক বরাবর ধাক্কা দেই, তাহলে কিন্তু আমার হাতের সাথে এই ক্যালকুলেটরের একটা ঘর্ষণ বল আছে, আমি বুঝতে পারছি একটা বাধা বল অতিক্রম করে ক্যালকুলেটরটা সামনের দিকে আগাচ্ছে। এখন কথা হচ্ছে যে বলতো, যদি আমি ক্যালকুলেটরটাকে শুধুমাত্র এইভাবে করে সামনের দিকে না ঠেলে, যদি এরকম হয় যে আমি এটাকে নিচের দিকে একটু চাপ দিয়ে তারপরে ঠেলছি, একদম কমন সেন্স দিয়ে বলতো, ঘর্ষণ বলের মান কি আগের চেয়ে কমবে নাকি আগের চেয়ে বাড়বে, বলতো। যদি আমি নিচের দিকে চাপ দিয়ে তারপরে যদি ঠেলি, তাহলে ঘর্ষণ বলের মান বাড়বে না, খুব সহজ স্বাভাবিক। এখন বলতো, যদি আমি নিচের দিকে চাপ না দিয়ে, যদি এমন হয় আমি নিচের দিকে চাপ দিব না, আমি সোজাও ঠেলবো না, আমি কি করব, একটু হালকা উপরের দিকে একটা বল প্রয়োগ করে তারপরে আমি ঠেলতে থাকবো, একটু হালকা উপরের দিকে বল প্রয়োগ করে তারপর আমি ঠেলতে থাকবো, তাইলে বলো তো ঘর্ষণ বলের মান কি বাড়বে না কমবে, কমে যাবে। তোমরা এত মেধাবী কেন, হ্যাঁ এত মেধাবী, একটা ব্যাচের মধ্যে স্টুডেন্টরা থাকবে বোকাশোকা, বুঝে না কিছু না, একটু পর পর বলবে ভাই আবার বুঝান, এইটা হচ্ছে স্টুডেন্টরা। আর তোমরা দেখি একবার বলার পরেই বুঝে যাও, এটা কি আসলে মানা যায়, যায় না, এত ব্রিলিয়ান্ট হলে তো হবে না ভাই। তাহলে বুঝলাম কি, যে যখন আমি এদিকে ধাক্কা দিচ্ছি তখন যেরকম ঘর্ষণ বল পাওয়া যায়,
যদি নিচের দিকে চাপ দিয়ে তারপরে আমি ঠেলা দেই তাইলে কিন্তু ঘর্ষণ বলের মান বাড়বে, আর যদি উপরের দিকে একটু ঠেলা দিয়ে তারপরে আমি সামনের দিকে আগাই, উপরের দিকে একটু টেনে তারপর সামনের দিকে আগাই, তখন কিন্তু ঘর্ষণ বলের মান একটু কমবে, একটু কমবে। এখন একটা মজার জিনিস খেয়াল করো, যখন আমরা এই বস্তুটাকে, আচ্ছা এটা কেন হয় একটু ছোট করে বলে রাখি, যে মনে করো এটা তো আমাদের সেই হলুদ সারফেসটা, এই হলুদ সারফেসটা দেখো দেখতে কত নিরীহ মনে হচ্ছে না? মনে হচ্ছে ও জীবনে কোনোদিন কোনো পাপ করেনি, এত মসৃণ। হ্যাঁ, কিন্তু আসলে তুমি যদি একটা মাইক্রোস্কোপের নিচে একে রাখো তখন দেখবা ওকে বাইরে থেকে দেখতে খুব মসৃণ মনে হলেও ওর ভিতরটা আসলে হাড়ে হাড়ে শয়তান। ও কি করে জানো? তুমি যদি যদি খুব ক্লোজলি দেখো, মাইক্রোস্কোপ দিয়ে যদি সারফেসটাকে দেখো, তখন দেখবা জুম করে দেখলে হলুদ সারফেসটা আসলে এরকম এবড়ো থেবড়ো, এইরকম এবড়ো থেবড়ো, পাপের শেষ নাই। হ্যাঁ, আর এই যে মসৃণ যে বস্তুটা আছে দেখে মনে হচ্ছে কত নিরীহ, কত সুন্দর মসৃণ, কিন্তু যদি একটু ভিতরে ঢোকো, আতশ কাচের নিচে রাখো, জুম করে দেখো, তাইলে দেখবা যে এইটা অনেক এবড়ো থেবড়ো, এইটা এরকম এবড়ো থেবড়ো এবড়ো থেবড়ো এবড়ো থেবড়ো। এখন কি হয় তাহলে বুঝো, যখন তুমি নিচের দিকে এটাকে একটা চাপ দিচ্ছ তখন না আসলে এই খাজের মধ্যে যায় ঢুকে, তখন যদি সামনের দিকে টানতে যাও তাহলে ভাইয়া খুব স্বাভাবিক না ঘর্ষণ বলের মানটা একটু বেশি অনুভূত হবে। আর যখন তুমি এটাকে একটু উপরে নিয়ে তারপরে ঠেলছো, তখন কিন্তু তুমি আসলে দুইটা সারফেস একটু আলগা করে তারপরে ঠেলছো, তাহলে তখন তো ঘর্ষণ বলের মান কম লাগবেই, খুব স্বাভাবিক। আর নর্মাল মাঝামাঝি অবস্থায় ধরো এরকম আছে, যখন চাপ দাও তখন একটা গর্তের মধ্যে গর্ত ঢুকে যায়, তখন সামনের দিকে ঠেলতে কিন্তু অনেক বেশি কষ্ট হয়। ঠিক আছে, তাহলে এই কারণে কিন্তু ঘর্ষণ বলের মান তখন বাড়ে। আচ্ছা, এখন ভাই কথা সেটা না, কথা হচ্ছে যে আমাদের কাছে একটা ঘর্ষণযুক্ত তল আছে, ঘর্ষণযুক্ত তল আছে, তল আছে। আচ্ছা, এবং আমরা কি করব, একটা লন রোলার জিনিসটা কি? লন রোলার জিনিসটা হচ্ছে, তোমরা দেখবা ক্রিকেটের মাঠে ওই যে পিচ ঠিক করার জন্য একটা চাকার মতন একটা জিনিসকে নিয়ে আসা হয় পিচটা সমান করার জন্য, যে ধরো আমি তো আসলে অনেক বড় আর্টিস্ট, তোমরা তো আসলে জানো না আমি কত বড় যে আর্টিস্ট। হ্যাঁ, এই যে দেখো লন রোলার এঁকেছি একটা, এই যে দেখো, ঠিক আছে দেখো তো কত সুন্দর একটা লন রোলার, 3D লন রোলার। হ্যাঁ, সো এই যে লন রোলার, এটা এই মনে পড়ছে কি আঁকতে চাচ্ছি, এটা কি বুঝতে পারছো? কি আঁকতে চাচ্ছি এটা কি বুঝতে পারছো? লন রোলার, ওই যে পিচ ঠিক করবা, বুঝতে পারছো? পিচ ঠিক করবা বাবা, পিচ, বুঝেছো? এই যে এটা হচ্ছে পিচের উপর দিয়ে চলছে, আর সর্বনাশ, পিচও এঁকে দিয়েছি, ভাবা যায় বলো? সো এই যে পিচের উপর দিয়ে লন রোলারটা চলবে। ঠিক আছে, তাহলে লন রোলার বুঝতে পারছো। এখন কথা হচ্ছে যে লন রোলারটাকে আমরা টেনে নিয়ে যাব নাকি ঠেলতে ঠেলতে নিয়ে যাব? প্রশ্ন বুঝছো? এই যে মিষ্টি করে একটা লন রোলার দেখতে পাচ্ছ, দেখো দেখলেই তাকায় থাকতে ইচ্ছা করছে, কত সুন্দর। এই যে লন রোলারটা আছে, লন রোলারটাকে কি আমি ঠেলবো নাকি টানবো? ঠেলবো নাকি টানবো? কোনটা করা সহজ এইটা আমরা বের করতে চাই। এটাকে কি ঠেলা সহজ নাকি এটাকে ধরে টানা সহজ? কোনটা করা সহজ এইটা আমরা ফাইন্ড আউট করতে চাই। তাহলে চলো, বুঝলাম লন রোলার। আমরা একটা সাইড ভিউ তাহলে নেই, চলো সাইড ভিউ নেই। দেখো এইটা হচ্ছে লন রোলারের সেই চাক্কাটা। হ্যাঁ, আমরা কি করলাম, প্রথমে মনে করো আমরা এটাকে ঠেলছি, এটাকে কি করছি, ঠেলছি। তাহলে ঠেললে আমরা এইভাবে বল প্রয়োগ করব, এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি ঠেলা। ঠেলা, এই যে ঠেলা। আর টানার ক্ষেত্রে জিনিসটা কি হবে বলো তো? যখন বলছি টানার ক্ষেত্রে জিনিসটা কি হবে? বলটা কোন দিকে প্রয়োগ করব বলো তো? টানার ক্ষেত্রে বলটা এদিকে প্রয়োগ করব না, এই যে টানছি, এটা হলো ঠেলা, ঠেলছি, আর এটা হলো টানছি। এই দুইটার মধ্যে পার্থক্য বুঝেছো? একটা ঠেলছি আর এটা হচ্ছে আমাদের টানা, এটা হলো টানা। এখন ভাই খেয়াল করো, যখন তুমি এটাকে ঠেলছিলা তখন ভাই খেয়াল করে দেখো দুইটা উপাংশ পাওয়া যায়, একটা উপাংশ এই দিকে এবং আর একটা উপাংশ হচ্ছে আমাদের এই দিক বরাবর। ঠিক আছে, আর যখন তুমি টানছো তখনও দুইটা উপাংশ,
তখনও দুইটা উপাংশ, একটা উপাংশ এই দিক বরাবর এবং আরেকটা উপাংশ এই দিক বরাবর, এরকম দুইটা উপাংশ আমরা পেলাম। এবং মনে করো দুইটা ক্ষেত্রেই আনুভূমিকের সাথে তুমি থিটা কোণেই টানছো ঠেলছো, অর্থাৎ এই যে তুমি ঠেলছিলা এটাও হচ্ছে আনুভূমিকের সাথে থিটা কোণে, এবং তুমি যখন টানছিলা এটাও হচ্ছে আনুভূমিকের সাথে থিটা কোণে। এটা আমাদের এফ বল, এটাও আমাদের এফ বল। এই এফ বলটা যখন তুমি থিটা কোণে ঠেলছো আনুভূমিকের সাথে, আনুভূমিক বরাবর কত বল কাজ করছে? এফ কস থিটা। এবং এদিক বরাবর উপাংশ কত কাজ করবে? এফ সাইন থিটা। আবারও বলছি, মনে রেখো, যখন উপাংশে ভাগ করে ফেলবা তখন কিন্তু এইটা আর নাই, তখন জাস্ট এই দুইটাকে ভেঙে ফেলছো তুমি। আর যদি থাকে তাহলে হয় এই পিঙ্ক কালারটা আছে অথবা দুইটা সবুজ আছে। সো এটা মাথায় রেখো, একসাথে আঁকা হয়েছে কিন্তু একসাথে কিন্তু থাকবে না, তিনটা, দুইটা থাকবে অথবা এই একটা থাকবে। তাহলে এফ কস থিটা আর এফ সাইন থিটা। আর এই এফটাকে যখন আমরা ভাঙাইছি তখন এদিক বরাবর উপাংশ হচ্ছে আমাদের এফ কস থিটা এবং এদিক বরাবর উপাংশ কি? এফ সাইন থিটা। এখন ছোট্ট বন্ধুরা, বড় মগজের ছোট্ট বন্ধুরা, বলো তো দুইটা ক্ষেত্রেই এফ কস থিটার মান তো ভাইয়া একই রকম, দুইটা ক্ষেত্রেই তো একই পরিমাণ বল দিচ্ছি, একই পরিমাণ কোণে টানছি বা ঠেলছি, তাহলে এফ কস থিটার মান তো ভাইয়া দুইটা ক্ষেত্রে একই রকম। তাহলে তো একই গতিতে এটার সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা, একই গতিতে দুইটার সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা। কিন্তু বলো তো দুইটা কি আসলে একইভাবে সামনের দিকে আগায় যাবে? বলো, যাবে না। কেন যাবে না? কেন যাবে না? কারণ হচ্ছে ওই যে এটার মতন, যেহেতু রাস্তায় ঘর্ষণ বল আছে, ঘর্ষণ বল যেহেতু আছে, তাহলে ঘর্ষণ বল থাকার কারণে যদি তুমি এটাকে নিচের দিকে চাপ দিয়ে তারপর টানো, তাইলে কি ঘর্ষণ বল বেড়ে যাবে না? তাহলে তখন ঠেলতে কি বেশি কষ্ট হবে না? কিন্তু যদি টানার ক্ষেত্রে এটাকে একটু উপরে নিয়ে তারপর টানো, তখন কিন্তু ওই সংস্পর্শটা কমে যাচ্ছে, অর্থাৎ তখন কিন্তু স্মুথলি সেটা চলে যাওয়া যাবে বা তুলনামূলক কষ্টটা কম হবে। তাহলে ঘর্ষণযুক্ত তল যখন থাকবে, ঘর্ষণযুক্ত তলে লন রোলার কিন্তু কি করা সহজ বলতো? টানা সহজ, টানা সহজ। ঘর্ষণযুক্ত তলে লন রোলারকে টানা কিন্তু সহজ। তাহলে ভাই ঠেলে কখন? আমরা তো অনেক সময় দেখি যে ঠেলছে, ঠেলে কখন? যখন মনে করো পিচটা একটু উঁচু নিচু আছে, একটা পিচ সেটা কি থাকার কথা? ফ্ল্যাট থাকার কথা, কিন্তু এটা একটু একটা জায়গায় মাটি একটু উঁচু হয়ে আছে, নিচু হয়ে আছে, তাহলে আমাকে কি করতে হবে বলো তো? ওই মাটিটাকে চাপ দিয়ে গেঁথে দিতে হবে না? ওই সময়টা কি করা হয়? লন রোলারটাকে ঠেলা হয়। তাহলে ঠেললে কি হচ্ছে? এই যে নিচের দিকে একটা বল প্রয়োগ করছে, সো মাটিটা যদি একটু উঁচা থাকে এরকম, তখন কিন্তু এই ঠেলার প্রভাবে দেখা যাবে মাটিটা তখন শার্ট হয়ে গেছে, মাটিটা তখন কি হয়ে যাবে? শার্ট হয়ে যাবে। আমরা মাটি এরকম এবড়ো থেবড়ো থাকলে কি করি? এই জায়গাটা চাপ দিয়ে এটাকে দাবাই দিই না? তাহলে যখন আমরা ঠেলবো, ঠেলার কাজটা কখন করা হয়? পিচের উপরে করা হয়। দেখা যায় পিচটাকে ঠেলে 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 সমান করা হচ্ছে, কারণ তখন মাটির উপরে চাপ দিয়ে তারপরে আগায় নিয়ে যাওয়াটা দরকার হয়। কিন্তু যখন আমরা চাই যে না, পিচের কাজ করা শেষ, এখন আমি খুব দ্রুত এটাকে বাউন্ডারি লাইনের ভিতরে নিয়ে যেতে চাই, কারণ খেলা একটু পরেই শুরু হবে, তাড়াতাড়ি এটাকে টেনে নিয়ে যেতে চাই, তখন আমরা ঠেলবো না, তখন আমরা এটাকে ধরে টান দিব, কারণ টান দিলে আগায় নেওয়া যাওয়া সহজ। বুঝতে পারছো? বুঝতে পারছো? টান দিলে আগায় নিয়ে যাওয়াটা সহজ। তাহলে ঠেলবো কখন? ঠেলাটা কখন হয়? মাটি সমান করার কাজে, মাটি সমান করার কাজে, মাটি সমান করার কাজে। আর টানা তো সহজ, এটা তো বুঝছই, টানা সহজ। আর ঠেলা হয় কখন? মাটি সমান করার কাজে। ওকে, বুঝলাম বুঝলাম। এখন এইখানে না এই যে ঘর্ষণ বল রিলেটেড অনেক কিছু বললাম, ঘর্ষণ বল রিলেটেড শুধুমাত্র তোমাকে থিওরিটা বলা হয়েছে, মানে জাস্ট একটা আইডিয়া দেওয়া হয়েছে। কিন্তু ওই যে বললাম এই রিলেটেড যত সমীকরণ আছে, যত টাইপের ম্যাথ প্রবলেমগুলো আছে ঘর্ষণ রিলেটেড, এগুলো আমরা একদম ডেডিকেটেডলি আলাদা দুই একটা ক্লাসই থাকবে, যেখানে ঘর্ষণ রিলেটেড পুরো ডিটেইলসে আলোচনা করা হবে। ওই সময় আমরা এই ঘর্ষণ রিলেটেড যে সমস্ত ম্যাথ প্রবলেম আছে, যে সমীকরণগুলো আছে, সেইগুলো নিয়ে তখন আমরা আলোচনা করব। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এটা গেল। এখন এটা বুঝলাম। আচ্ছা, এখন আসো, যদি ঘর্ষণ যুক্ত বুঝলাম, এখন যদি ঘর্ষণ মুক্ত তল হয়, ঘর্ষণ বিহীন তল হয়, তাহলে কি হবে ভাই? ঘর্ষণ বিহীন তল হলে, ঘর্ষণ বিহীন তল হলে কোনটা সহজ হবে, কোনটা কঠিন হবে? তখন কিন্তু ঠেলা বা টানা একই কথা, ঠেলা বা টানা
একই একই রকম, তখন ঠেলা বা টানা হচ্ছে একই রকম, তখন কিন্তু আমাদের কোনোটাই বেশি প্রিফারেবল হবে না। কেন হবে না? কারণ আমাদের বলো তো কেন কষ্ট বেশি হচ্ছে? ঘর্ষণ বলের জন্যই না। এই যে টানাটা কেন সহজ? কারণ ঘর্ষণ বল কম থাকে। টানাটা কেন সহজ? কারণ এখানে ঘর্ষণ বল কম পাচ্ছি, ঘর্ষণ বল কম। এই যে কেন কম, এগুলো সব সমীকরণ দিয়ে তখন ব্যাখ্যা করব যখন নিউটনীয় বলবিদ্যা পড়বো। হ্যাঁ, আর ঠেলাটার ক্ষেত্রে কি হচ্ছে? ঠেলার ক্ষেত্রে ঘর্ষণ বল বেশি হচ্ছে, ঘর্ষণ বল বেশি। তাইলে ভাইয়া যদি ঘর্ষণ বল বেশি হয়, যদি ঘর্ষণ বল বেশি হয় তখন তো আমাদের টানাটা ঠেলাটা কঠিন হবেই, আর যদি ঘর্ষণ বল কম হয় তখন তো টেনে নিয়ে যাওয়াটা সহজ হবেই। কিন্তু যদি ঘর্ষণের কোনো প্রভাব না থাকে, তলগুলা যদি আসলেই মসৃণ হয়, তখন কিন্তু কোনো ঘর্ষণের প্রভাব সেখানে থাকবেই না। তাহলে সামনের দিকে আগায় নিয়ে যাওয়ার জন্য যে বাধাটা এখন পাচ্ছে, সেই বাধা কিন্তু কেউই পাবে না। অর্থাৎ তুমি তখন পুরাটাই ডিপেন্ড করবে কিসের উপরে? পুরাটাই তখন ডিপেন্ড করবে আমাদের এফ কস থিটা এই উপাংশটার উপরে। দুইটারই যদি এফ কস থিটা উপাংশটা সমান হয়, তাহলে দুইটাই একই গতিতে সামনের দিকে আগাতে থাকবে, কারণ কোনো ঘর্ষণ বলই তাদেরকে বাধা প্রদান করছে না। বুঝতে পেরেছ? বলো, ক্লিয়ার? ক্লিয়ার, ভেরি গুড, ভেরি গুড, তোমরা বেশি জোস। সো আমরা আজকে এই পর্যন্ত রাখবো, আমরা আজকে এই পর্যন্ত রাখবো। এই যে কোনো বস্তু ঠেলা সহজ না টানা সহজ, এটা পড়ানো হয়ে গেছে, এইটা পড়ানো হয়ে গেছে। আচ্ছা গেল, এইটা আর রেখে কি করব? এটা আর রেখে লাভ নাই, ইস এটাই ওখানে দিলে ভালো হতো। যাই হোক, অসুবিধা নেই, একই জায়গায় হয়ে গেছে। এর পরের ক্লাসে আমরা যেটা করব সেটা খুব গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা ভেক্টর বীজগণিতের কিছু সূত্র দেখব, তারপরে হচ্ছে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর কিভাবে লিখতে হয়, কিছু গ্রাফে গ্রাফে ফিল নিব। সো ইনশাল্লাহ নেক্সট ক্লাস আগামী পরশুদিন হবে, তখন চলে এসো সবাই। আর আজকে যে ক্লাসটা করলা এখনই একবার রিভাইজ করে ফেলো, আর আগামীকালকে আসার আগে, যদিও নেক্সট ক্লাসে আমাদের এই টপিকগুলো খুব একটা লাগবে না, কিন্তু যত দ্রুত পারো রিভিশন দাও, কারণ যত বেশি রিভিশন দিবা যত দ্রুত, তত কম সময় লাগবে রিভিশন দিতে। বুঝতে পেরেছো? ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।